একেবারে। আচ্ছা, এখন আসো আমরা খুব দ্রুত পড়ব। স্যার আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল। বলো, বলো, বলে ফেলো, স্যার বলে। লেসন 6 এর হচ্ছে লাস্ট যে কোশ্চেন দিয়েছিলেন 10 নাম্বার, ডিসকাস দ্য থিওরিজ অফ ডিজিজ ক্যালকুলেশন, এটা কি ওল্ড থিওরিজ আর এটা কি সেম অ্যান্সার? এই যে 10 নাম্বার কোশ্চেন। ডিসকাস দ্য থিওরিজ অফ, এটা দেখতেছি। এই যে দেখি, এটা বার করা আছে, স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? এটা স্লাইড নাম্বার 78 এটার অ্যান্সার আচ্ছা, মেবি। আচ্ছা, ঠিক আছে, মেবি আচ্ছা, বার করছো, গুড। সাংঘাতিক পড়াশোনা করতেছে, কে এটা? কি নাম? আর আমার নাম রোমানা। দেখছো, তোমরা রোমানার কথা চিন্তা করো, কেউ আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে না। রোমানা কিন্তু বাই দিস টাইম ইনশাল্লাহ ফার্স্ট হওয়ার চেষ্টা করো। রোমানা কিন্তু সব শেষ করে ফেলছে, নাইলে চিন্তা করো। না এই যে স্যার, এমন কিছুই না। দেখছো আবার হিংসা, এই যে আরেকটা হিংসা শুরু করছে। এই যে তোমাদের যে হিংসাটা গেল না, যে আমি একটু রোমানা সুনাম শুরু করছি, একটা একা একা, না স্যার, আবার ইয়া, দেখছো? এই যে তার কেউ হিংসা করে না, রোমানা নিজেই বলছে না স্যার। আমরা তো স্যার সাপোর্ট দিতেছি যে আলহামদুলিল্লাহ একজন আছে ফার্স্ট হওয়ার। ওই যে উকিল, তোমাকে আমি ওকালতি পড়াবো, ঠিক আছে, বলছে না গত ক্লাসে, তোমাকে আমি হাইকোর্টের উকিল বানাই দিব, দেখি। তারপর আমার কেস টেস তোমাকে সবাইকে দেখো। উকালতি যদি আপনি পড়ান তাহলে ফিজিওথেরাপিস্ট মানে থেরাপিস্ট হবে কে স্যার বলেন তো? না, আগে ফিজিওথেরাপিস্ট হবা, তারপরে উকিল হবা। এই যে থিওরিজ অফ ডিজিজ, এই যে এখান থেকে এই যে 77, 78, কই গেল? এই যে 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, এই যে এই পর্যন্ত। এই জিনিসটাকে তোমরা নিজেরা উত্তর, এই সব পুরাটা লেখার সময় থাকবে না, এখান থেকে সুন্দর করে বেছে নিবা যে কতটুকু লিখবা, ঠিক করে তারপর লিখে দেবো উত্তরটা। ঠিকই আছে? এই যে এই কটা থিওরি, 5টা থিওরি আছে, তার আগে একটু ভূমিকা দিয়ে যে থিওরিটা কিভাবে আসলো আর 5টা থিওরিকে এগুলো সংক্ষেপ করে দিবা, অত ডিটেলস এর দরকার নেই। তোমরা কজন টোটাল স্টুডেন্ট? 60 জন না? 60 না? জি স্যার। ও তাই তো, বলি যে প্রায় 50 হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে তোমরা আস্তে আস্তে করে ইয়ে করে নিবা। এখন আমরা যাই স্যার লেসন। আমরা 57। 60 না, 3 জন চলে গেছে নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওরা বুঝতে পারছে যে এই সারে পাল্লায় পড়লে আর শান্তি নেই, আগে থেকেই মানে চলে গেছে। ভেরি গুড, বুদ্ধি আছে ওদের। লেসন 7, দেখো কি পড়বো? ডিজিজ এসে গেছে। এতদিন তোমরা বেশি ডিজিজ, ডায়রিয়া পড়বো, কলেরা, ফুড পয়জনিং, ডিসেন্ট্রি, ওয়ার্ম, এই কটা জিনিস সবই ইম্পর্টেন্ট। তা বেশি ইম্পর্টেন্ট হলো ডায়রিয়াটা, বেশি ইম্পর্টেন্ট আমরা রাখবো। কলেরা সবই ইম্পর্টেন্ট দেখি। আরে মুশকিল। আচ্ছা দেখো, ডায়রিয়া কাকে বলে? এই যে ডায়রিয়া, এই এক একজনের এক এক অঙ্গভঙ্গি, এটা খুব আরামে চিন্তা করতেছে আর আরাম করে। তোমার গোপাল ভাঁড়ের গল্প জানো তো? জানো গোপাল ভাঁড়ের গল্প? এই যে গোপাল ভাঁড়ের গল্প, গোপাল ভাঁড় রাজাকে যে কষ্টটা দিছিল। আচ্ছা, diarrhea may be defined as the passage of 3 or more loose or watery stool in a 24 hours period. এর বাইরে কোনো সংজ্ঞা নাই। গত 24 ঘন্টায় 3 বা 3-এর অধিক বার নরম অথবা তরল মল হওয়াকে বলা হয় ডায়রিয়া। ডায়রিয়া ক্লাসিফিকেশন: একিউট ওয়াটারি ডায়রিয়া, হঠাৎ শুরু হবে, 14 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। ইনভেসিভ ডায়রিয়া, যে ডায়রিয়ার সাথে রক্ত যাবে। পারসিস্টেন্ট ডায়রিয়া, ধীরে ধীরে শুরু হবে, 14 দিনে বেশি থাকবে। আবার হঠাৎও শুরু হতে পারে, কিন্তু 14 দিনে বেশি থাকতে হবে। এই হলো 3টা ভাগ। একিউট ওয়াটারি ডায়রিয়া হঠাৎ শুরু হবে, 14 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। ইনভেসিভ, ডায়রিয়ার সাথে রক্ত যাবে। পারসিস্টেন্ট ডায়রিয়া, শুরু হবে ধীরে ধীরে, কিন্তু অনেক দিন থাকবে, অথবা হঠাৎও শুরু হতে পারে, পরবর্তীতে অনেক দিন থাকবে। কারণ কি? একিউট হঠাৎ শুরু হবে এবং 14 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, এটা কেন হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া। তার মধ্যে রোটা ভাইরাসটা কাদের বেশি হয় বলছিলাম? ভাই জিজ্ঞাসা করতে পারি, যেমন বলো তো, রোটা ভাইরাস ডায়রিয়াটা কাদের বেশি হয়? কার মনে আছে? ভুলে গেছে।
রোটা ভাইরাস ডায়রিয়া বাচ্চাদের বিষয়, ছোট বাচ্চাদের 1 বছর কারণ তারা হচ্ছে খালি পায়ে হাঁটাহাঁটি বেশি করে। এটা এটা তো ডায়রিয়া, এটা এটা হলো কি, ছোট বাচ্চা যেমন 1-2 বছরের বাচ্চা, রোটা ভাইরাসের মলটা কেমন হবে জানো? সবুজ, সবুজ রঙের পায়খানা করবে। ব্যাকটেরিয়ার মধ্যে আছে ভিব্রিও কলেরি। আমি কয়েকটা আন্ডারলাইন করে দিয়েছিলাম, যদি কিছু মনে না থাকে আন্ডারলাইন গুলো। ব্যাকটেরিয়া 3টা উদাহরণ: ভিব্রিও কলেরি, সালমোনেলা, এস্কেরিচিয়া কোলি। ব্যাকটেরিয়া শিগেলা, এন্টেরোভাইরাস, এস্কেরিচিয়া কোলি। এখানে সবগুলি না দিয়ে যদি মনে রাখতে চাও, শিগেলা মনে রেখো, তারপরে সালমোনেলা মনে রাখবা, ক্যাম্পাইলোব্যাক্টার জিজোনি, যেটা মনে থাকে। প্রোটোজোয়ার মধ্যে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ল্যাম্বিয়া অর্থাৎ মামাশা। এই যে এই যে নদীর পানি, এখানে মুখাত ধুতেছে, পাশা পায়খানা করতেছে, আবার এখান থেকে পানি নিয়েও খাইতেছে, তাহলে তো ডায়রিয়া হবে। এই যে একটা হাই-ফাই 5 স্টার 7 স্টার হোটেল, কিন্তু সুইমিং পুলেরই অবস্থা, পরিষ্কার করতেছে না। এখানে যদি কেউ সুইমিং করে তাহলে ডায়রিয়া হবে। ইপিডেমিওলজি, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। ডায়রিয়া এজেন্টটা কি? রোগ যেমনটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে, হোস্ট কাদের হবে? মানুষের হবে, যে কোনো বয়সে হতে পারে। তবে সাধারণত 6 মাস থেকে 11 মাসের মধ্যে বেশি হয়, কারণ এই সময় ওয়েনিং হয়। ওয়েনিং বলছিলাম আমি গত ক্লাসে, মনে আছে? ওয়েনিং মানে কি? হোয়াট ইজ ওয়েনিং? স্যার মাতৃদুগ্ধের পাশাপাশি হচ্ছে অন্যান্য খাবার খাওয়ানো। কখন থেকে? ঠিকই আছে, ভেরি গুড। কখন থেকে? স্যার আফটার 6 মান্থ। ইয়েস, 6 মাস পূর্ণ হওয়ার পর 6 মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধের, বুকের দুধ খাওয়াবে, নট ইভেন এ ড্রপ অফ ওয়াটার। বাইরে থেকে একটা পানিও দেওয়া যাবে না। 6 মাস পূর্ণ হইলে বুকের দুধের পাশাপাশি বাইরের পরিপূরক খাবার, ফ্যামিলি ফুড। তবে আস্তে 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 বুকের দুধ কমাইতে হবে, ওইটা বাড়াইতে হবে, এভাবে চলবে। আচ্ছা, তারপর হলো আর কি কি কখন আর ডায়রিয়া কখন হতে পারে? যখন বুকের দুধ খাওয়া বন্ধ করে দেয়, পুষ্টিহীনতা, হাম। আর হতে পারে কি, যদি অপরিচ্ছন্ন থাকে, অথবা খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস কোনটা? হোটেল রেস্তোরাঁতে যদি বেশি খায়। কোন ঋতু, এনভায়রনমেন্ট, কোন ঋতুতে বেশি হয়? বর্ষার পরে বা বর্ষার পরে দিয়ে এটা বেশি হয়। এবং কিভাবে ছড়ায়? গরম এবং আর্দ্র আবহাওয়া, যেখানে জনবসতি ঘন, যেখানে নিরাপদ পানি নাই, যেখানে পয় নিষ্কাশন খারাপ, যেখানে ঘর বাড়ি নোংরা থাকে, এবং প্রাকৃতিক বা মানুষ সৃষ্ট দুর্যোগের পরে, যেমন বন্যা। আচ্ছা, রিজার্ভার জীবাণুটা কই পাবো? মানুষ যখন ডায়রিয়া আক্রান্ত হয়, ইকোলাই হইতে পারে, ভিব্রিও কলেরি, শিগেলা, এন্টামিবাইস্টোলাইটিকা, অথবা এনিমেলও থাকতে পারে, ক্যাম্পাইলোব্যাক্টার জিওনি, সালমোনেলা। কিভাবে সংক্রামিত হয়? আগের মতে, ওরাল, ফিক্যাল ওরাল রুট। মল দিয়ে বাড়বে জীবাণু, মুখ দিয়ে ঢুকে। ফিক্যাল ওরাল রুট, মল দিয়ে বাড়বে, মুখ দিয়ে ঢুকবে। কার মাইক থেকে আওয়াজ দিতেছে? কার থেকে আওয়াজটা আসতেছে? একটু মিউট করে ফেলো। ফিক্যাল ওরাল রুট, ফিক্যাল মানে মল, মল দিয়ে বাড়বে, মুখ দিয়ে ঢুকবে। এটি হলো সংক্রমণের নিয়ম। আর ইনকিউবেশন পিরিয়ড, এক একটা জীবাণু ইনকিউবেশন এক এক রকম। যেমন রোটা ভাইরাসে 1 থেকে 3 দিন, শিকালাতে 1 থেকে 3 দিন, কলেরাতে 5 দিন, এরকম। আবার ইটিসিতে 8 থেকে 4 দিন। এই যে লালগুলি বাদ দিয়ে দিও। আচ্ছা, এরপর আসো লক্ষণ, ক্লিনিক্যাল ফিচার, মোস্ট আর ইম্পর্টেন্ট। ভিব্রিও কোলেরি যে ছিল না, ওইখানে কি ভি দিয়ে কোলেরি লিখলেই হবে নাকি ভিব্রিও লিখতে হবে স্যার? না, এই ভিডিও কলের পুরোটা লাগতে হবে। হ্যাঁ, ভেরি গুড। জি আচ্ছা, ডায়রিয়া হলে কি হবে? ডায়রিয়ার প্রথম লক্ষণ পাতলা পায়খানা বা নরম পায়খানা, তারপর ভমিটিং, বমি, অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা, ফিভার, জ্বর, আর রক্ত, পানি স্বল্পতা। পানি স্বল্পতা কেমনে বুঝবো? থার্স্ট, রোগী খালি পিপাসা হবে, ড্রাই টাং, জিহ্বা শুকনা, ডিক্রিজ স্কিন টার্জার, চামড়ার ধইরা টান দিলে চামড়া কুচকে থাকবে, সোজা হবে না, সংখ্যা নাই, চোখ গর্তে চলে যাবে, অলিগিউরিয়া, প্রস্রাব কমে যাবে।
স্যার আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কোনো কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না। বুঝতে পারছো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না স্যার। এখন শোনা যাচ্ছে। আচ্ছা স্যার শোনা যাচ্ছে 17 না। পেজের পর আর কথা শোনা যায় না স্যার, স্লাইড নাম্বার 17 এর পর। আচ্ছা ঠিক আছে, এই যে 17 মধ্যে হয়ে গেছিল। আচ্ছা, আমাদের ডায়রিয়া প্রতিরোধ এখন শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, জি স্যার। ডায়রিয়া প্রতিরোধ, কি স্যার? আচ্ছা, বুকের দুধ খাওয়ানো উৎসাহিত করতে, ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস, ইমপ্রুভ ওয়েনিং ফুড, ওই যে 6 মাসের পর বুকের দুধের পাশাপাশি খাবারটা নিরাপদ দিতে হবে, নিরাপদ পানি ব্যবস্থা করতে হবে, ইউজ অফ সেফ স্যার একটা ড্রিঙ্কিং কোশ্চেন ওয়াটার। ছিল স্যার। বলো। স্যার আমরা যখন ওই যে পয়েন্টিং করে যে ডিসকাশন গুলো লিখবো, ব্রিফ গুলো লিখবো নিচে, ওটাকে আমরা নিজের ইচ্ছে মতো সেন্টেন্স গুলো সাজিয়ে লিখবো না স্যার? আপনারটা হুবহু মুখস্থ লিখতে হবে? না, মানে দুইটা জিনিস, নিজের ইচ্ছা মতো সাজিয়ে রাখলে কোনো আপত্তি নাই, কিন্তু বিষয়বস্তুর সাথে মিল থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে এই ল্যাঙ্গুয়েজটা যেন ঠিক, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা যেন ঠিক থাকে, টেক্সটটা। হ্যাঁ, আচ্ছা। জি স্যার, আর- সারাংশ যাতে ঠিক থাকে স্যার, এটাই তো। হ্যাঁ, এটা তারপর হ্যান্ড ওয়াশিং, হাত ধোয়া। আচ্ছা, এরপর স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে, তারপরে বাচ্চাদের মলগুলি সঠিকভাবে ফেলতে হবে। ইমিউনাইজেশন, টিকা, কোন টিকা দিলে ডায়রিয়ার প্রকোপ কমে? কোন রোগের টিকা ডায়রিয়ার প্রকোপ কমে বলতো? কোন টিকা? মিজলস, হামের টিকা, ঠিক আছে, মিজলস। আচ্ছা, কন্ট্রোল, দ্রুত রোগ নির্ণয়, রোগীকে আলাদা করা, আইসোলেশন, রোগীর চিকিৎসা দেওয়া, ট্রিটমেন্ট, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো। যদি এছাড়া কন্ট্রোল অফ ডায়রিয়াল এপিডেমিক, মহামারী দেখা দিলে কি করবো আমরা? দ্রুত রোগ নির্ণয়, কেস বা নতুন রোগী বের করবো, কর্তৃপক্ষ নোটিফিকেশন করবো, আর্লি কেস ম্যানেজমেন্ট, রোগীর চিকিৎসা শুরু করবো, ডিসইনফেকশন, আমরা যত যেখানে বমি টমি পায়খানা আছে সেগুলিকে জীবাণুমুক্ত করবো। ট্রেনিং লোকাল ভলান্টিয়ার, স্থানীয় স্বেচ্ছাসেবীদেরকে প্রশিক্ষণ দেবে যেন তারা এটা ব্যবস্থা নিতে পারে। হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা, প্রভিশন অফ সেফ এন্ড ওয়াটার স্যানিটারি সাপ্লাই, নিরাপদ পানি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা করা। এই যে ডায়রিয়া অবস্থা, ডায়রিয়া পরবর্তী অবস্থা কি দেখো? পুষ্টিহীনতার জন্য ডায়রিয়া, তারপর তো বাচ্চাদের মারা যাওয়ার অবস্থা হয়ে যায়। কলেরা কিন্তু একটা ডায়রিয়া, কলেরা রোগ যেমন ভিব্রিয়া কলেরা। স্যার ডায়রিয়ার ট্রিটমেন্টটা কি লিখবো? ডায়রিয়া ট্রিটমেন্ট তো দেন দিছি। না স্যার। ডায়রিয়া ট্রিটমেন্ট হলো খাবার স্যালাইন, স্যালাইন, আর শিরাতে স্যালাইন দেবো, শিরাতে স্যালাইন দেবো। আর স্যার এই দুইটা তো আমরা কলেরা রোগের ক্ষেত্রেও দেই, তাহলে স্যার দুইটা এক হয়ে গেল না? কলেরা মানে তো একই। হ্যাঁ, স্যালাইন। কলেরা কিন্তু ডায়রিয়া, কলেরা এটা ডায়রিয়া। আমরা পড়ছি না ভিব্রিও কলেরি দিয়া হয়, তবে কলেরাকে আলাদাভাবে অনেক সময় আমরা নির্বাচন করি, কারণ কলেরার জন্য একটা হাসপাতাল আছে যেটাকে বলা ICDDRB, যেটাকে আগে বলা হতো কলেরা হাসপাতাল। কলেরাও কিন্তু ডায়রিয়া, ডায়রিয়ার যে প্রতিরোধ ব্যবস্থা হবে, কলেরারও একই প্রতিরোধ ব্যবস্থা হবে, ঠিক আছে? এখন আসলে কলেরা তার মানে শিরায় যে স্যালাইনটা দেওয়া হয় সেটা ডায়রিয়ার কলেরার ক্ষেত্রে একই। একই সেম। এটাকে আমরা বলি কলেরা স্যালাইন হিসেবে পাওয়া যায়, অথবা ডায়াসোল, মানে ডায়রিয়া, সল মানে সলিউশন। আমরা এই যে স্যালাইনটাকে কলেরা স্যালাইন হিসেবে পাওয়া যায় বাজারে,
অথবা আমরা ডায়াসল ডায়রিয়া সলিউশন কলেরা হঠাৎ করে শুরু হবে এবং দ্রুত 14 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং রোগ জীবাণুর নাম হলো ভিব্রিও কলেরি ওভার। এই যে একই পানিতে গরু মহিষ ছাগল ভেড়া গোসল করাইতেছে, ওই পানিতে কাপড় দিচ্ছে, ওই পানি আমরা খাচ্ছি। এই যে ওই পানি খাচ্ছি যেখানে কিনা মানুষ গোসল করছে, কাপড় রক্ত পড়তেছে, মল, এই যে কলেরা জীবাণুটা এরকম, এই পানি খাচ্ছি, এখানে কলেরা জীবাণুগুলি ঢুকে পড়তেছে। আচ্ছা, কি কারণে কলেরা লেগে থাকে সারা বছর? যদি এখানে নিরাপদ পানি না থাকে, তারপরে অপরিমিত পার্সোনাল হাইজিন রক্ষা করা হয়, চারিদিকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মলমূত্র নিঃশ্বাসন দুর্বল, পপুলেশন ডেন্সিটি জনবসতি ঘন, স্যালাইনিটি ওয়াটার পানি লবণাক্ততা বেশি, নট হিউমিড ক্লাইমেট আর্দ্র আবহাওয়া, হাই অর্গানিক কন্টেন্ট অফ দ্য ওয়াটার, জৈব বেশি জিনিস বেশি আছে পানিতে, ইলিটারেসি ইগনোরেন্স সুপারস্টিশনস, অশিক্ষা অজ্ঞতা এবং সুপারস্টিশন মানে যেটাকে আমরা বলি বহু ভ্রান্ত ধারণা, ল্যাক অফ হেলথ এডুকেশন, যদি স্বাস্থ্য শিক্ষা ঠিক মতো না দেওয়া হয়, ল্যাক অফ ফুড প্রোটেকশন এগেইনস্ট কন্টামিনেশন, সংক্রমণের বিরুদ্ধে আমরা খাদ্যকে সংরক্ষণ করবো, সুস্বাস্থ্যকর খাদ্য আমরা সরবরাহ করবো। কলেরা এজেন্ট কি? ভিব্রিও কলেরি, হোস্ট হলো হিউম্যান, যে কোনো বয়সে থাকতে পারে, সাধারণত গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থাকে বিষয়, একবার ইমিউনিটি হলে আর ইমিউনিটি আরেকবার না হইতে পারে। এনভায়রনমেন্ট ওই যে আগেটা, পোস্ট মনসুন কি কি কারণে হয়, যে কারণগুলি আছে, আর ন্যাচারাল ইনসিডেন্স হাই, যে নদীর পাড়ে যারা থাকে তাদের কলেরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেন দ্য প্লেনল্যান্ড। কই পাবো রুগীটা, জীবাণুটা রুগীর মধ্যে। উৎস কি? ইনফেক্টেড ম্যাটেরিয়াল টু স্টুল এন্ড ভমিট। মোড অফ ট্রান্সমিশন কিভাবে ছড়ায়? ফিক্যালি কন্টামিনেটেড ওয়াটার, কন্টামিনেটেড ফুড স্টাফ, কন্টামিনেটেড ফিঙ্গার। সুপ্তিকাল কথা কলেরা 0 থেকে 5 দিন। ক্লিনিক্যাল ফিচার, ইভাকুয়েশন ফেজ, মল ত্যাগ করতেই থাকবে, এফোর্টলেস, কোনো চেষ্টা করা লাগবে না, অটোমেটিক মল বেরিয়ে যাবে, যেহেতু তার হঠাৎ করে শুরু হবে আর কি। এবং পেইনলেস ওয়াটার ডায়রিয়া, রাইস ওয়াটার, এবং মলটা কেমন হবে? চাল ধোয়া পানির মতো। আর গন্ধটা কেমন হবে? আশের মাছের আশটা গন্ধ, ফিশি স্মেল, ফিশি। কলাপস অর্থাৎ আমাদের ডিহাইড্রেশনের চিহ্ন কি, যেটা আমরা ডায়রিয়াতে বুঝতে একই। সার্কুলেটরি শক, কোলিন কামি, স্টিং, ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, পেরিফেরাল স্টাইনোসিস, ডিহাইড্রেশন হবে। পানি স্বল্প, পানি পিপাসা, ড্রাই টাং, শুষ্ক জিহ্বা, ডিক্রিজ স্কিন টাচ, টান দিলে চামড়া ভাঁজ হয়ে পড়ে থাকবে, সানকেন আই, অলিগিউরিয়া ডিজিজ এন্ড ডিপ্রেশন এন্ড টিয়ারফন্টানেলি ইন ইনফ্যান্টস। রিকভারি ফেজ দেখা যাবে আস্তে আস্তে 1 সপ্তাহের মধ্যে কমে গেল, বা আক্রান্ত ব্যক্তি আস্তে আস্তে ভালো হয়ে গেল। পজিটিভ চিন্তা, ভালো হলো না, মরেও যেতে পারে। এই রিহাইড্রেশন থেরাপি, আমরা ওর স্যালাইন দেই, কি আপনাকে ওরাল রিহাইড্রেশন থেরাপি ফ্রম মাইল্ড টু মডারেট, সামান্য থেকে একটু বেশি হলে আমরা ওআরএস দিয়ে চিকিৎসা করবো। ইন্টারফারেন্স রিহাইড্রেশন থেরাপি ফর 7 dehydration by using intravenous fluid cholera saline. আমরা ওরাল রিহাইড্রেশন থেরাপি, তারপর যদি দেখি যদি না কমে, আমরা শিরা স্যালাইন দিয়ে দেবো। কিভাবে প্রতিরোধ করবো? নিরাপদ পানি, সেম আমরা যেটা আগে বলছি, একই জিনিস। এই যে আমাদের 43-42 ইম্পর্টেন্স লাইন। ফুড পয়জনিং, খাদ্যে বিষ ক্রিয়া, যখন সবাই একসাথে খায়, তারপর বলতে যদি নির্দিষ্ট সময় পরে যদি কতগুলি লক্ষণ বেশি উঠে, যেমন হলো কখন কাদের হবে, দেখা যাবে একসাথে অনেকগুলি খাবার খাইছে, একই মেসে খাইছে, একই ফিঙ্গারে খাইছে, অত বিভিন্ন ভাবে। হিস্ট্রি অফ ইনজেকশন অফ কমন কাইন্ড অফ ফুড, মানে একই সাথে খেয়েছে, অ্যাটাক অফ মেনি পার্সন, একই সাথে অনেকে আক্রান্ত হবে, এবং লক্ষণগুলি মোটামুটি এক হবে, সিমিলারিটি। কিভাবে হয়? কন্টামিনেশন ফুড প্রিপারেশন, খাদ্য তৈরির সময় কন্টামিনেশন হইতে পারে, খাদ্য পরিবেশনের সময় হইতে পারে, 3 নম্বর খাদ্য সংরক্ষণের সময় হইতে পারে, আর 4 নম্বর কোন আক্রান্ত প্রাণী থেকে আসতে পারে। ইনফেক্টিভ কজ, নন টক্সিক মেডিয়েটেড, বিষ ক্রিয়া ছাড়া, টক্সিন মেডিয়েটেড, বিষ ক্রিয়া দিয়ে, নন ইনফেক্টিভ,
কোনো রোগ যেমন সংক্রমণ নাই, নন ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়া না। এরপর ব্যাকটেরিয়াল কজ এন্ড এক্সোটক্সিন, ব্যাকটেরিয়াল কজ আর হলো আমাদের ক্লিনিক্যাল অ্যাক্টিভ ব্যাকটেরিয়াল কজ। এ হলো নন ব্যাকটেরিয়াল কজ, দুই হলো ব্যাকটেরিয়াল কজ। ফুড পয়জনিং এর লক্ষণ কি? নসিয়া, ভমিটিং। ওটাতে কিন্তু বা ডায়রিয়া বা ইয়াতে ছিল আগে মল ত্যাগ করবে, তারপরে এখানে আগে হবে বমি বমি ভাব, বমি, তারপরে শুরু হবে ওয়াটার অফ ব্লাডি ডায়রিয়া, পানির মতো অথবা রক্তচ্যুত পায়খানা, পেটে ব্যথা, জ্বর। আর ফাইনালি তাহলে আমরা প্রিভেনশন কিভাবে? ফুড স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত ভাবে খাদ্য সংরক্ষণ, মিট ইন্সপেকশন, গরু জবাইয়ের পর মাংস পরিদর্শন করা, পার্সোনাল হাইজিন, নিজস্ব ব্যক্তিগত স্বাস্থ্য ঠিক রাখা, ফুড হ্যান্ডলার যারা খাদ্য ধরে বা খাদ্য নাড়াচাড়া করে তাদের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। ফুড হ্যান্ডলিং টেকনিক, নির্দিষ্ট সাইন্টিফিক মেথড আছে, যেমন ফুড হ্যান্ডলিং টেকনিক মাস্ট বি সাইন্টিফিক, ক্লিন এন্ড টেকনিক মাস্ট বি প্র্যাকটিস। মুখে মুখে বললে হবে না, প্র্যাকটিস না করলে তো ভুলে যাবে। সাইন্টিফিক পয়েন্ট ইনস্ট্রাকশন ভালো করতে হবে, হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা দিতে হবে, আর রেফ্রিজারেশন। এই ছিল ফুড স্যানিটেশন, বি কামস ফর রেফ্রিজারেশন। স্যার ডিহাইড্রেশনে যে লিখা হলমার্ক টারমার্ক এটা মানে কি? বলো রিয়েলিস্ট কোনটা বলো তো? কলেরা এন্ড ফুড পয়জনিং। হ্যাঁ, না এই ডিহাইড্রেশনের কথা বলছো এটা? স্যার ডিফারেন্স বিটুইন কলেরা এন্ড ফুড পয়জনিং ওই পেজটা একটু বের করেন। ওইটা তো পরে, আমি তো আগে চলে গেলাম। এই বলো কোনটা এখানে অসুবিধা? স্যার ডিহাইড্রেশনে লেখা যে অয়েল মার্ক টারমার্ক। হ্যাঁ, কলেরাতে ডিহাইড্রেশনটা প্রকট ভাবে দেখা দিবে, পানি স্বল্পতা খুব বেশি হবে। ফুড পয়জনিং এ অতটা হবে না। ডিহাইড্রেশন ওয়েল মার্ক, স্পষ্ট বোঝা যাবে তার ডিহাইড্রেশন হয়ে গেছে, জিহ্বা শুকিয়ে যাবে, তারপরে প্রস্রাব কমে যাবে, তারপরে ফন্টাইলি নিচে চলে যাবে। কিন্তু ফুড পয়জনিং এ ডিহাইড্রেশন হবে কিন্তু অত বোঝা যাবে না। এটাই হলো ডিফারেন্সটা। আচ্ছা, এগুলো স্লাইড গেল, জান্নাতুল থেকে এসে গেছে। স্যার মাসকুলার ক্র্যাম্পসটা একটু বুঝাই দেন। কোনটা মাসকুলার? হ্যাঁ জি স্যার মাসকুলার ক্র্যাম্প। ওহো, হাত পা চাবানি বলা যায়। আজকে আমাদের হাত পা চাবাইতেছে, ক্র্যাম্প মানে চাবানি, খিচুড়ি দিয়ে ধরা আস্তে আস্তে। দিস ইজ কল মাসকুলার, হাত পা চাবায়, মাংস চাবায়, দিস ইজ। আচ্ছা স্যার এটা কলেরাতে অনেক বেশি হবে। দেখতেছি কই গেল এটা? স্যার বলছি যে কনস্ট্যান্ট এন্ড সিভিয়ার। আচ্ছা দেখতেছি এখন দেখছি। এই মাসকুলার ক্র্যাম্পটা হ্যাঁ কলেরাতে বেশি হবে। কলেরাতে কারণ ইলেকট্রোলাইট বেশি বের হয়ে যায় শরীর থেকে, কলেরাতে বেশি হবে। রিসেন্টলি আমাশা কম থাকে এমন বোঝাইছে মাসকুলার ক্র্যাম্পসে, যে বলছে লেস কনস্ট্যান্ট ফুড পয়জনিং এ। হ্যাঁ, ফুড পয়জনিং এ মাসকুলার কন্ডিশনটা বোঝা যাবে না, কম হবে, এটা একটা লক্ষণ। আর এইদিকে কিন্তু মাসকুলার কন্ডিশনটা বোঝা যাবে ভালো কলেরাতে। কিন্তু ফুড পয়জনিং এ মাংসপেশি সংকোচন অথবা মাংস খিচে আসা, এটা কিন্তু অতটা হবে না। কিন্তু কলেরাতে প্রচন্ড হবে, অনেক ইলেকট্রোলাইট বেড়ে যাচ্ছে শরীর থেকে, এত দ্রুত রেখে আমরা কাভার করতে পারবো না। এই জন্য আমরা কি করবো? ফুড পয়জনিং হলে তখন ট্রিটমেন্ট কি হবে? এই যে আসতেছি এখন দেখি কি হবে। অ্যান্টিবায়োটিক দিই আমার ফুড পয়জনিং। হ্যাঁ, প্রথমে ডিহাইড্রেশন কাজটা করি, তারপর আমাকে অ্যান্টিবায়োটিক দিই। ফুড পয়জনিং হলো কারো অনেক সময় হয় না স্যার চেষ্টা করলাম। বাংলাদেশে কিন্তু ফুড পয়জনিং হয় কারণ খাদ্যের স্বাস্থ্যসম্মত সংরক্ষণ হয় না, খাদ্য সংরক্ষণ খুব দুর্বল, এই জন্য বাংলাদেশে ফুড পয়জনিং হয়ে যায়। আচ্ছা রিসেন্টলি আমাশা
মানে ডায়রিয়ার সাথে রক্ত থাকতে পারে বা রক্ত নাও থাকতে পারে। রিসেন্টলি আমাশা দুই রকম, বিজল আমাশা এমিবিক রিসেন্টলি আর রক্ত আমাশা বেসলাই রিসেন্টলি। আচ্ছা, একটা এমিবিক রিসেন্টলি যেটা অ্যান্টামিবা স্টোলাইটিস থেকে দিয়ে হবে, আর হলো বেসলাই রিসেন্টলি শিগালা দিয়ে হবে। এমিবিক রিসেন্টলি লক্ষণগুলি এরকম হবে: মাসকুলার ক্র্যাম্প, খিঁচুনি, মাংসপেশি খিঁচুনি, নসিয়া, ভমিটিং। আর বেসলাই রিসেন্টলিতে হবে শিগালা পাওয়া যাবে মল পরীক্ষা করলে, এবং কিছু লক্ষণ, কি কি লক্ষণ থাকবে? ডায়রিয়া, মাইল্ড টু সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, একই মাইল্ড ফিভার, নসিয়া, কোথায় আছে থাকবে। কিভাবে ছড়াবে? ফিকাল ওরাল রুট, আমরা আগেও পড়ছি। মল দিয়ে বাড়াবে, মুখ দিয়ে ঢুকবে, এগুলো তার কাজ। এই যে ডায়রিয়া হচ্ছে কি প্রতিরোধ, অলমোস্ট সব ডায়রিয়া একই। কন্ট্রোল প্রমোশন ডিজিজ গল্প করতেছে। এমিবিক রিসেন্টলি এবং রক্ত আমাশা, এমিবিক রিসেন্টলি বিজল আমাশা, আর বেসিলারি রিসেন্টলি রক্ত আমাশা, দুটার প্রপার। তোমার বিজল আমাশা দেখো নেক্রোটিক, ওইখানে সাবকুরেটিক, এখানে হলো মনোনিউক্লিয়ার, পলিমরফোনিউক্লিয়ার। ডিপ শ্যালো, আন্ডারমাইন্ড ডিপ, ফ্ল্যাক্স শেপের, স্নেল শেপ, মেক স্যাপ, মানে ঠাকুর এখানে কাঁকড়া বা যখন ভিজা মাটির উপর দেখা যায় দাগ করে সেটা। আর এমই রিসেন্টলিতে ইন্টারন্যাশনাল মিউকোজা নর্মাল স্বাভাবিক, কিন্তু এখানে কিন্তু একটু লাল হয়ে থাকে, ইনফ্লামেশন। যদি আমরা অর্গানিজম বলি, এদিকে হলো অ্যান্টামিবা স্টোলাইটিকা, ওদিকে শিগালার প্রসেস। লিভার কমন আর কমন। আচ্ছা, কৃমি, কৃমিটা ইম্পর্টেন্ট। যে বাংলাদেশে যে কোনো 5টি কৃমির নাম বলো। এইটা স্যার বলো। স্যার বলো। ডিফারেন্স বিটুইন কলেরা এন্ড ব্যাসিলার ডিসেন্ট্রি এর এই পেজটা একটু বের করেন। এই যে আগেরটাই। এই না, এটা না, এগুলি এগুলি এই জি স্যার, এই যে স্যার একটা, কলেরা এন্ড ব্যাসিলার ডিসেন্ট্রি এটা। এই এই যে এটা এগুলি বেসলাই রিসেন্টলি কোথায়? বেসলাই রিসেন্টলি কোথায়? হেলমিট এখানে মোড অফ ট্রান্সমিশন ফিকাল ওরাল রুট, পানি দিয়ে স্যার বাড়াবে। আগে ছিল কোথায় ছিল তো? হেলমিট, স্যার, এটাই হ্যাঁ। এখানে কোনটা জিজ্ঞেস করছিলাম? স্যার। এখানে তো বলছে ভমিটিং এর ক্ষেত্রে, কলেরাতে বলছে যে ইএসএ লট, আবার শিগেলাতে বলছে যে স্যার ইয়াতে সিমটমে তো ছিল যে ভমিটিং হবে। হ্যাঁ, ভমিটিং হবে। শিগালা হলো এই রক্ত আমাশা। আর ইয়েস এ লট, বমি হবে। স্যার এখানে তো নো লেখা। না, কলেরাতে ইয়েস, কলারতে ঠিক আছে, ইয়েস হবে। এই যে কলারতে ইয়েস, এখানে এই যে কলারতে ইয়েস। স্যার শিগেলার সিমটমে তো ভমিটিং হচ্ছিল, কিন্তু এখানে নো লেখা। দেখি তো, দেখি তাই লেখা ছিল না? জি স্যার। এই যে হইলো এখানে ভমিটিং থেকে হয়ে গেল সেলফ ডেপথ আলসার, শেপ আলসার, তারপরে ফিজিক্যাল ম্যাটার, ফলস স্মেল। এখানে মানে আমাদের বলছিলাম আমরা কলেরাতে না, কলেরা আর উপরে যাবে। দেখি ঠিক করে দেবো এখন যদি ভুল হয়ে থাকে।
স্যার সিমটমস অফ বেসিলারি ডিসেন্ট্রি এই পেজে আছে এটা। কোন পেজে? সিমটমস অফ বেসিলারি ডিসেন্ট্রি। হ্যাঁ, তারপরে তারপরে ভমিটিং, ভমিটিং না, ভমিটিং এর কথা বলছো তো? জি স্যার। আর আমরা এখানে বলছি নো, ভমিটিং নাই, ঠিক আছে, তাই না? কলারে বলছি ভমিটিং আছে, এখানে বলছি ভমিটিং নাই। কলেজে কিন্তু গেলাতে না লেখা। ওই যে ইয়াতে টেবিলে, টেবিলে না জি লেখা, স্যার। ঠিক না? জি তবে স্যার। আসলে কিন্তু জিনিসটা এরকম যে এমএবি ডিসেন্ট্রিতে কি মানে কি হবে? এমএবি ডিসেন্ট্রিতে এই যে এমএবি ডিসেন্ট্রি ভমিটিং, নসিয়া ভমিটিং, বমি বমি আছে, এখানেও নসিয়া ভমিটিং, এই দুইটা কমন করছে। এই দুইটা আসলে থাকবে, নসিয়া বমি ভাব, ভমিটিং বমি হইতেও পারে, হইতেও পারে, হইতেও পারে। স্যার তাহলে টেবিলে কি লিখবো? ইয়েস লিখবো? টেবিলে ইয়েস লেখো, ইয়েস লেখো, ইয়েস লেখো, ঠিক আছে, গুড। কিভাবে ছড়ায় ফিকাল বালুর এক ঠিকই আছে, মল দিয়ে বাড়বে, মুখ দিয়ে ছড়াবে, হ্যাঁ। তারপরে প্রিভেনশনও একই, ডায়রিয়া, পানি ফুটে খাবে, মল নিষ্কাশন, হাত ধোয়া ইত্যাদি ইত্যাদি। কন্ট্রোল, রিসেন্টলি, এমএবি রিসেন্টলি পার্থক্যটা ইম্পর্টেন্ট দেখে নিতে হবে। আচ্ছা, কৃমি, এই যে 5টা কৃমির নাম, বৈজ্ঞানিক নাম, বাঁ দিকে কৃমির নাম, ডান দিকে বৈজ্ঞানিক নাম। কোন কৃমির লক্ষণ উপসর্গ কি, বৈজ্ঞানিক নাম কি? 1 2 3 4 5, ঠিক আছে, 5টা আমার পরীক্ষা 5টা আসে। হেলমিন, এই যে কিভাবে, এটা হলো পেট থেকে বাড়ে, গলা পাকে থেকে অনেক সময়। হেলমিন থাকলে কি কি অসুবিধা হতে পারে? প্রিভেনশন কিভাবে করব? আমরা সেন্ট্রাল ল্যাট্রিন থাকবো, সেফ ওয়াটার সাপ্লাই থাকবো, তারপরে খাদ্য ভালো করে রান্না করতে হবে, আনকুক খাওয়া যাবে না, ঢেলে রাখতে হবে, এই সময় অন্য জায়গায় নড়াচড়া করা ঠিক না, এইভাবে আমরা পরামর্শ করবো। এই দেরি তো হবেই। এই যে কৃমি, কৃমি হইয়া পেটের অবস্থা কি দেখো, কৃমি সব খেয়ে বলতেছে। ডিফাইন প্লাস এই ডায়রিয়া, ডায়রিয়া চলে গেছে তোমার পড়ছি ডায়রিয়া। এখানে প্রশ্ন অনেক আছে, বহুত প্রশ্ন আছে। আমাদের লেসন শেষ 7 শেষ করলাম, লেসন 8 এ যাই। অনেক সময় চলে গেছে, একটু দ্রুত পড়তে হবে। স্যার কলেজে তো ক্রিমিনাল ক্রাইমস হবে না, তাই না? না না, স্যার Right. এটাও ভুল ছিল, টেবিলে লেখা ছিল yes। ভমিটিং লেখা ছিল না? না স্যার, অ্যাবডোমিনাল ক্র্যাম্পসে ইয়েস লেখা ছিল কলেরাতে, এটা তো তাহলে নো হবে। পেট না, এটা দিয়ে ইয়েস হবে, কারণ হলো কি ইলেকট্রোলাইট চলে যেত অনেক, পানির সাথে প্রচুর ইলেকট্রোলাইট যায়, এটা ইয়েস হবে। এটাতে বেশি থাকবে, আগেটা থাকবে, তবে এটা থাকবে বেশি। তাহলে রেকটাল পেইন নো হবে? রেকটাল পেন হবে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, মানে স্যার রেকটাল পেইন কি নো হবে না ইয়েস হবে কলেরাতে? ইয়েস হবে, ইয়েস হবে। স্যার এটাও তাহলে ভুল টেবিলে। না শোনো, আমি বলি এই কি বলে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প কলারাতে ইয়েস, রেকটাল পেইন কলারাতে নো। অ্যাবডোমিনাল ক্র্যাম্প কলারাতে ইয়েস, কিন্তু রেকটাল পেইন নো, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে, জি স্যার। আচ্ছা, আর এইটি স্যার বলো, স্যার স্যার বলো। ঠিকানার ক্ষেত্রে অ্যাবডোমিনাল ক্র্যাম্পস আর রেকটাল পেইন দুইটা ইয়েস। হ্যাঁ, ওই আছে, ঠিক আছে, রাইট, ঠিক আছে, দুটাই ইয়েস হবে, রাইট। আর এই ওকে স্যার। কলেরাতে কিন্তু অ্যাবডোমিনাল ক্র্যাম্প হবে, কিন্তু রেকটাল পেইন হবে না, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। ভেরি গুড। 46 জন আসছে, 45 জন আসছে, ঠিক আছে। এখানে কি আছে আমরা দেখি একটু খুব দ্রুত। ডিপথেরিয়া মেনিনজাইটিস টিউবারকুলোসিস, 3টা রোগ আছে। ডিপথেরিয়া হলো, এটা হলো কি কারণে বেটার ডিপথেরিয়া দিয়ে হবে, সাধারণত কাদের হয়, পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু এখন ডিপথেরিয়া কমে গেছে। এখন ডিপথেরিয়ার প্রকোপ সারা বিশ্বে কমে গেছে, কেন? কেন বলো, ভাইবার প্রশ্ন। এখন ডিপথেরিয়ার প্রকোপটা সারা বিশ্বে কমে গেছে, কেন, কিভাবে কমলো? চিকিৎসা ব্যবস্থা ভালো হয়ে গেছে সেজন্য। চিকিৎসা ব্যবস্থা ভালো, আর
দেখি আর কে? স্যার ইপিআই কর্মসূচি শুরু হয়েছে। ইপিআই কর্মসূচি, এটা আনসার হবে। ইপিআই কর্মসূচিতে আমরা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিই। আমি তোমাদের ইপিআই চার্ট দিছিলাম না? ইপিআই চার্টটা দিছিলাম তো, জি দিছিলাম না? জি স্যার। ওই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডিপিটি টিপিটি দেই। ইপিআই প্রোগ্রাম সমস্ত বিশ্বে খুব সার্থকভাবে চলছে। এই জন্য আমাদের ইয়া সময় গেছে, ডিপটিয়া বাঁচাতে নাই। এজেন্ট হলো কর্নিভেশন বৃত্তের নাম, হোস্ট হলো মানুষের হবে, বিশেষ করে 1 থেকে 5 বছর বাচ্চাদের, যা সাধারণত শীতকালে বেশি হয়। এটা রিজার্ভার এবং ক্লিনিক্যাল কেস ক্যারিয়ার, নাক হাঁচি কাশির মাধ্যমে সেটা বের হবে। ইনকিউবেশন পিরিয়ড হলো 14 থেকে 28 দিন, ছড়ায় বায়ুবাহিত ছোট ছোট কণার মাধ্যমে। এবং ইনকিউবেশন পিরিয়ড, ইনফেকশাস পিরিয়ড হলো 14 থেকে 18 দিন। কথা বুঝতে পারতেছি না স্যার। এবার 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 শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, একটু দূরে সরে গেছিলাম, একটু দূরে সরে গেছিলাম। ঠিক আছে, স্যার রুমার ওইখানে মেবি নেট প্রবলেম হইতে পারে। হ্যাঁ, এটা হইতে পারে। রুমা কই আছে? কোন দেশে? আচ্ছা, এখানে ডিপথেরিয়া 4 রকম আছে, তবে আমরা ফেরিঞ্জিয়াল ডিপথেরিয়া বেশি বলি। ফেনিক্সে যেটা হয় আর কি, ফেরিঞ্জিয়াল ডিপথেরিয়া কি হবে? ম্যালাইস, গা ম্যাজমেস করবে, চোট, গলা খুসখুস করবে, নসিয়া, বমি বমি ভাব, ভমিটিং, বমি, ডিসফেজিয়া, খাবার গিলতে অসুবিধা হবে, ইনফ্লামেশন, টনসিল, হা করলে দেখা যাবে লাল 2টা টনসিল দেখা যেতেছে, এবং সাথে সাথে গলা এবং ঘাড়ের লিম্ফ নোডগুলো ফুলবে। এই যে লক্ষণ, এই যে টনসিল লাল হয়ে আছে, এই যে এটা সাদা পর্দার মতো পড়ছে, বুলনেক হয়ে গেছে, ঘাড় ফুলে গেছে। আর ল্যারিঞ্জিয়াল নেজাল এগুলি আমরা অত গুরুত্ব দিব না। ডায়াগনোসিস, প্রিভেনশন, আইসোলেশন আমরা আলাদা করবো, কর্তৃপক্ষকে জানাবো, ডিপিটি দিব। এগুলি ট্রিটমেন্ট, অ্যান্টিটক্সিন দিব, কেমোপ্রোফিলাক্সিস, মেনিনজাইটিস, মস্তিষ্কের ঝিল্লির প্রভাব, ব্রেনের আবরণকে বলে মেনিনজাস, এটার প্রদাহকে বলে মেনিনজাইটিস। এটা তিনটা লেয়ার আছে। আউটার ডুরামেটার, মাঝখানে অ্যারাকয়েড ম্যাটার, ভিতরে পায়ামেটার, ড্যাপ। এটা ব্যাকটেরিয়া হইতে পারে, তারপরে মাইক্রোব্যাকটেরিয়া, টিউবারকুলোসিস হইতে পারে, অ্যাসেপ্টিক হইতে পারে। পজিটিভ এজেন্ট অনেকগুলো আছে, নেসেরিয়া, গনোরি, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া, যে কটা মনে থেকে তাও সিরিয়ালি লিখতে হবে, কম লেখলেও। হ্যাঁ, এটা অথবা তোমার কানে ইনফেকশন থেকে ছড়ায় ভিতরে যেতে পারে। কাদের বেশি হয়? ম্যালনিউট্রিশন, যারা পুষ্টিহীন, পভার্টি, গরিব যারা, ওভার করে, জনবসতি ঘন, ক্রনিক অ্যালকোহলিজম, যারা সারা বছর মদ খায়, ইমিউনোসাপ্রেশন, এই যাদের আছে, ডায়াবেটিস মেলিটাস যাদের আছে। ক্লিনিক্যাল ফিচার দেখো, অনেক ক্লিনিক্যাল ফিচার দেখো। মুড অফ ট্রান্সমিশন ড্রপলেট, ছোট ছোট কণায় বায়ুর মধ্যে ভাসতে যায়। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে জ্বর থাকবে 102 থেকে, অনেক জ্বর থাকবে 102-4, মাথা ব্যথা থাকবে, অস্থির, উত্তেজিত করবে, আলোক ভীতি, ফটোফোবিয়া, ডিলেরিয়াম, অসংলগ্ন কথাবার্তা, কনভালশন, খিঁচুনি, নেক রিজিডিটি, ঘা শক্ত হয়ে যাবে, প্রাইভেট পালস দ্রুত হবে, হার্ড রেসপিরেশন, দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস নিবে, পিপিল ইরেগুলার এবং রিয়েক্টিং টু লাইট, চোখের মনিটা আলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, ইরেগুলার বলা হয় এটাকে। পেন্টাটাকে অ্যাকশন করা যাবে না, জার্কস এন্ড ব্রিক্স আর প্রেজেন্ট। জি, আচ্ছা, এই যে কোথায় হয়, আরে ওই গান করে গেল। এরপর হলো মেরাসমাস কশিওটা, এরপরে মেরাসমাস কশিও মেনিনজাইটিস হলো। কোথায় হয়, হইলে কি লক্ষণ হয়? মেনিনজাইটিস পায়োজেনিক, টিউবারকুলার এবং অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। জেনারেল ওভারকাম দিস, এটাকে ওভারকাম করে আসতে হবে, আর নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিতে হবে। প্রোটেকশন, যাদের আক্রান্ত তাদেরকে আলাদা রাখতে হবে, রোগীর দেহ থেকে নিঃসৃত জীবাণুগুলি পুড়িয়ে ফেলতে হবে। এই যে তারপরে এনভায়রনমেন্ট, পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যক্ষা ইজ ইম্পর্টেন্ট।
মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হবে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হবে। তারপরে যক্ষা থাকলে দ্রুত আমাদের ব্লাড সুগার, যক্ষা থাকলে দেখা যায় পৃথিবীতে প্রায় 1.7 বিলিয়ন মানুষের যক্ষা আছে, এটা একটা স্ট্যাটিস লাগবে না। এই যে এনভায়রনমেন্ট প্লেজ ইম্পর্টেন্ট রোল। এজেন্ট মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস, এজেন্টের নাম, জীবাণুটার নাম। সোর্স অফ ইনফেকশন মানুষের হাঁচি কাশি। হোস্ট কত সাধারণত 0 থেকে 14 এজ গ্রুপে বেশি হয়, বেশি হবে ছেলেদের, পুষ্টিহীনতাদের বেশি হবে, একবারে ইমিউনিটি তৈরি করে না। এনভায়রনমেন্ট ফ্যাক্টরস আশেপাশের পরিবেশটা, এগুলি মোড অফ ট্রান্সমিশন হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 6 দিন। ক্লিনিক্যাল ফিচার অনেকগুলি আছে। ইনভেস্টিগেশন আমাদের লাগার সম্ভাবনা কম, আর হলো কন্টিনিউশন, বুঝি স্যার ম্যানেজমেন্ট বললে ভালো হয়। কোনটা ম্যানেজমেন্টটা? জি স্যার, এটা স্যার একটু ভুলে গেছি। এই যে আমরা দেখতেছি। দেখতেছি ম্যানেজমেন্টটা আমাদের কোথায় দিছিলাম? ইনক্লুশন ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, এই যে ম্যানেজমেন্ট, এই যে ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। টিবি ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 2 3 4, না 3টা স্লাইড, 3টা স্লাইড। এই যে 1 2 3, এই 3টা স্লাইড টিবি ম্যানেজমেন্ট। আমরা এটাকে বলি যে মাল্টি ড্রাগ থেরাপি। 4টা ড্রাগ খাওয়ার আগে, অথবা মানে একের অধিক ঔষধ আর কি। কন্টিনিউশন ফেজ, ছবি তুলে রাখছো? স্যার ম্যানেজমেন্টটা একটু বুঝি নাই স্যার, মানে কিভাবে খায়। চিকিৎসা, আমরা এনটিটিভি ওষুধ দিব, যেটাকে বলে ফিক্সড কম্বিনেশন ডোজ, সংক্ষেপে এফডিসি। 2 মাসের 6 মাসের মধ্যে প্রথম 2 মাস হলো ইন্টেন্সিভ থেরাপি, 4টা ওষুধ 4 এফডিসি, আর পরের 4 মাস হলো 2টা ওষুধ 2 এফডিসি, 2টা ওষুধ 2 এফডিসি। ওষুধগুলি কি? আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, ইথাম্বিটল, স্ট্রেপ্টোমাইসিন। ঠিক আছে? তাহলে প্রথম মোট 6 মাসের চিকিৎসা। প্রথম 2 মাস হবে হলো ইনিশিয়াল ফেজ, আর পরে 4 মাস কন্টিনিউয়েশন ফেজ। ইনিশিয়াল ফেজ হলো আসল, এই সময় কি কি ইথাম্বিটল, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, এই 4টা দিক। কদিন দিব? 2 মাস। হ্যাঁ বলো। প্রথম 2 মাস, এরপরে 4 মাস থাকবে হলো 2টা ওষুধ, এই 2 এফডিসি, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন। ভেরি ইম্পর্টেন্ট। স্যার 4টা কি একবারে খাবে? হ্যাঁ হ্যাঁ, একবার খাবে, একবার। এবং যখন আমাদের স্বাস্থ্যকর্মীরা বাসায় গিয়ে খাওয়াই দেয়, তখন বলে ডটস, ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট কোর্স, শর্ট কোর্স, ডটস। স্যার বলো বলো। স্যার ওই 4টা ড্রাগ যে স্যার খেতে বলছে, 4টা ড্রাগের একটা এক্সাম্পল দেওয়া আছে স্যার, রিফাম্পিসিন, ওই একটা খেলে কি 4টার কাজ হবে? হ্যাঁ, মানে একটা ব্লিস্টারে 4 ওষুধ থাকে, একটা ব্লিস্টারে। এই যে যেমন রিমাস্টার 4 এফডিসি রিফাম্প, এখানেই একেবারে 4টা ওষুধের কম্বিনেশন থাকে। হ্যাঁ ঠিকই আছে, ঠিক মতো এটা খেয়াল রেখো। ডটস, শর্ট নোট থাকতে পারে ডটস। সুবিধা কি? পেশেন্ট রিলেটেড সুবিধা, প্রিভেনশন কন্ট্রোল অফ টিউবারকুলোসিস এবং কিউরেটিভ কম্পোনেন্ট চিকিৎসা। প্রিভেন্টিভ কম্পোনেন্ট, ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট, শর্ট করে ডটস, সংক্ষেপে যেটা বলি। রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন লাগে রোগীদের, কোন কোন ক্ষেত্রে রোগীদের পুনর্বাসন লাগে। এখন নিয়ে নিলাম, এতক্ষণের মধ্যে আসছে ক্লাস করতে। প্রশ্নগুলি তো পাইছিল তোমরা? হ্যাঁ, এই প্রশ্নগুলি, এই 8 শেষ হয়ে গেল, 9 যাই।
7 8 কোথায় গেল ওগুলি? এখন এসে চলছে। দিয়ে দিচ্ছি। দেখো এখানে যাই, সরে গেছিল। আচ্ছা আমাদের 7 8 9 যাবে এখন। 9 8 9 করে গেল, 7 6 7 9 8 11। What is 9? এই 9 কি কি আছে দেখো, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া। কোনটা ইম্পর্টেন্ট তিনটার মধ্যে? কোনটা ইম্পর্টেন্ট এই তিনটার মধ্যে বলো তো, দেখি কার বুদ্ধি কত। ডেঙ্গু। এক্স্যাক্টলি, ডেঙ্গু স্যার। একেবারে অবশ্যই, যেহেতু এটা চারদিকে দেখা দিচ্ছে। ডেঙ্গু, ম্যালেরিয়া হয় ম্যালেরিয়াল প্যারাসাইট দিয়ে, ডেঙ্গু হয় ডেঙ্গু ভাইরাস, চিকনগুনিয়া কিন্তু এডিস সিজিপি মশা দিয়ে হয়, মশা কামড়ে এক ধরনের জীবাণু ঢুকে। এটা ছোট, বেশি বড় না। চিকনগুনিয়া ভাইরাস, এটা হলো কি, এটা ভাইরাস দিয়ে হয়, যেটা চিকনগুনিয়া ভাইরাস। সবারই হতে পারে, সব বয়সও হতে পারে, এটা ছোট বড় ভেদাভেদ নাই। এবং এটা ন্যাচারাল হিস্ট্রি জানা থাকা লাগবে, কোথায় রোগ জীবাণু বসবাস করে, জিজারবারটা কিভাবে সংক্রামিত হয় এবং ক্লিনিক্যাল ফিচার কি, ডায়াগনোসিস আমরা কিভাবে করব। আচ্ছা, এটা শেষ হয়ে গেল। এখন আমরা টেনে যাব। কোনটা আমরা বাদ দিছিলাম পরীক্ষা থেকে বলো তো, কোন লেসন? হ্যাঁ, আমরা 16টা শেষ করতে পারবো না চিন্তা করে কয়টা বাদ দিছিলাম। হ্যাঁ, লেসন 12। লেসন 12 বাদ দিছি। জি স্যার। আরে না, ফার্স্ট এড ছাড়া হবে না, ফার্স্ট এড লাগবে। এখানে ম্যালেরিয়া, ডেঙ্গু, ডেঙ্গুটা ইম্পর্টেন্ট, ডেঙ্গুটা দেখে নিও। ম্যালেরিয়াও ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া ইম্পর্টেন্ট, ডেঙ্গু, ডেঙ্গুটা একটু দেখে নাও, ডেঙ্গুটা লাগবে। চিকনগুনিয়া, চিকনগুনিয়া নাই, যদিও গত বছর চিকনগুনিয়ার প্রকোপ সাংঘাতিক ছিল, এখন চিকনগুনিয়া কমে গেছে। কমে গেছে। এখানে ডেঙ্গুটা বেশি ইম্পর্টেন্ট। তোমার সবাই দেখবো, তোমার ডেঙ্গুটা একটু জোর দিব যেন আসলে ছুটে না যায়। ঠিক আছে, এখন দেখি 9 কি আছে। আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। 9 কি আছে দেখি। 9 কই? এই যে 9 ডেঙ্গু গেল। 9 তৈরি ছিল। 10 কি আছে? দশে দেখি কি আছে আমরা। দশ গেল কোথায়? এই 10 দেখো। 10 স্যার একটা কোশ্চেন ছিল হচ্ছে স্যার, আপনি তো স্যার আমাদের লিচন 1 থেকে 6 পর্যন্ত লেকচার গুলোতে স্যার কমন ইয়াগুলা দাগাই দিচ্ছিলেন স্যার, হ্যাঁ, ভাইবার জন্য আর রাইট রিটেনের জন্য স্যার। টাকা দিব, এখনো টাকা দিব, এই শেষ করি তারপর টাকা দিব। হ্যাঁ, টাকা দিব। স্যার 6 পর্যন্তই থাক স্যার। না, তুমি 6 পর্যন্ত পড়ো, আমি টাকাই দিব 12 পর্যন্ত। তুমি 6 পর্যন্ত পড়ো, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। শুধু শুধু কষ্ট করবা কেন? হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এই তো বুদ্ধি আছে। এই যে এখানে আছে টিটেনাস, এইডস, হেপাটাইটিস। টিটেনাস ইম্পর্টেন্ট, তবে ইম্পর্টেন্ট বেশি হলো এইডস এবং হেপাটাইটিস। এই দুটা গুরুত্ব, এই দুটো ইম্পর্টেন্স বেশি।
বুঝছো না, এইডস তো এখন একটা প্যান্ডেমিক, আর হেপাটাইটিস খুব, এই দুইটাই ইম্পর্টেন্ট। দেখি এই যে টিটেনাসের মধ্যে কয় রকম আছে, কোথায় আমি প্রশ্ন দেখা দিব, এখন প্রশ্ন দেখা দিব আমাদের সবগুলি আমাদের দেখাইনি। এনভায়রনমেন্ট, পেশেন্ট পিরিয়ড, টিটেনাসটা এই টিটেনাসের মধ্যে ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট কিছু, জেনারেলাইজড টিটেনাসের নামগুলি আর কি, নামগুলি তো আমাদের জানা দরকার, পরীক্ষার সময় থাকে। ক্লিনিক্যাল ফিচার এই যে আমরা এগুলি খুব সুন্দরভাবে দেখাইছিলাম। লগ জ, হা করতে পারবে না, মনে করো হাসি দিচ্ছে। তারপর স্ট্রংনেস, এই যে একেবারে ধনুকের মতো বাঁকা হয়ে যাওয়া। ক্রিসমাস বাইসাস সর্ডানিকা, ক্রিসমাস হলো মুখের পেশের সংকোচন। স্যার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না স্যার। অবস্ট্রাটোনাস, ধনুকের মতো বাঁকা হয়ে যাওয়া। আমরা এটাই বেশি পড়ি, এই যে এই ইয়াটিকনেস, জেনারেলাইজড টিকনেসটাই বেশি পড়ি। স্যার কথা ক্লিয়ার আসছে না। লোকালাইজড সেফালিক এন্ড নিওন্যাটাল ফিচার, স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। এখানে দেওয়া আছে। আর সাউন্ড অনেক আস্তে আসতেছে স্যার। যদি প্রথম 28 দিনের মধ্যে টিটেনাস স্যার কি মাইক্রোফোন খুলে গেছে? স্যার হ্যালো, নবজাতকের ধনুষ্টঙ্কা, হ্যালো স্যার। ভেরি ইম্পর্টেন্ট। স্যার আমাদের কথা শুনেন না। আমাদের স্যার আমরা কিছু শুনতে পাচ্ছি, কোথায় আটকে আসতেছে। কিন্তু এইডসটা, এইচআইভি এইডস স্যার কি আমাদের কথা শুনে না? হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এইচআইভি কিছু বলতেছো? জি স্যার, স্যার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। স্যার আমরা আপনার কোনো কথাই শুনতে পাইনি স্যার। আপনি মাইক্রোফোন থেকে দূরে আছেন মনে হয় স্যার। না আচ্ছা, এখন বলো, এখন শুনতেছো? এখন জি স্যার এখন শোনা যাচ্ছে স্যার। আপনি অনেক আগে স্যার, গেছেন স্যার, আমরা আমার back করি, আমার back করি। অনেক আগে থেকে বলতেছিলাম। এই ব্যাক করতেছি, এই যে ব্যাক করতেছি, মাইক্রোফোন দূরে সরে গেছিলাম। এই টিটেনাসের মধ্যে আমরা এক বেশি ইম্পর্টেন্ট দিব এই যে জেনারেলাইজড টিটেনাসটা। এটা টিটেনাস, বাকিগুলি অতটা গুরুত্ব দেওয়া দরকার নাই। এই 2, 3, 4, 5, 6 নামগুলি জানলে হবে, কিন্তু আর কিছু জানার দরকার নেই। প্রিভেনশনটা ইম্পর্টেন্ট। টিটেনাস নিউনেট্রাল ভাইবা হয়তো জিজ্ঞাসা করলাম, অর্থাৎ 28 দিনের মধ্যে যদি বাচ্চাদের টিটেনাস হয় তাকে বলে আমরা নিউনেট্রাল টিটেনাস। প্রিভেনশন, এইডস, এইচআইভি এইডস এর লোগো, এই যে এইডস এর বাচ্চা, অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিশিয়েন্সি রোগের নাম হলো এইডস, আর এজেন্টের নাম হলো এইচআইভি ভাইরাস। বর্ষণ আসছে, এই ভাইরাসটা কি? এগুলো কি একটা আরএনএ ভাইরাস, রেট্রো ভাইরাস বলে, ঠিক আছে, রেট্রো ভাইরাস। এটা এইচআইভি ভাইরাস দিয়েই যে রোগ হয় তাকে আমরা বলি এইডস। এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, ন্যাচারাল হিস্ট্রি, কজ। এইচআইভি ভাইরাস কজটা আমরা জানি। এই যে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, লাগেনি, এখানে কিভাবে সংক্রামিত, মুড অফ ট্রান্সমিশন, সেক্সুয়াল কন্ট্যাক্টে রেজাল্ট চিউনি শেয়ার করলে রক্তের মাধ্যমে এবং মায়ের থেকে শিশুর মাধ্যমে গর্ভকালীন সময়। এই সেক্সুয়াল কন্ট্যাক্ট থ্রু সিরিঞ্জ ফ্রম মাদার আর থ্রু ব্লাড। ক্লিনিক্যাল ফিচারটা কি? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হলো 3টা ফেজ আছে। ফ্লু লাইক, অ্যাসিম্পটোমেটিক, কোন লক্ষণ বোঝা যাবে না। ফেজ 2 সিম্পটোমেটিক, আর ফেজ 3 হলো এই যে আসলে এইচআইভি এইডস এর ফেজ। এই সময় কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলি কিনা আমরা বলি যে অ্যাসোসিয়েটেড ডিজিজ, এইডস অ্যাসোসিয়েটেড। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কয়টা নাম দিয়ে দিবা? কি অবস্থা, একেবারে
এটা হলো আফ্রিকান একটা জিব্বা ক্যাপোসিস সার্কোমা বলে এটাকে। শ্বাসতন্ত্রের এই সমস্যাগুলি হয়। এই যে এক্সরে করলে কি দেখা যাবে? ক্যাভিটেশন দেখা যাবে। নিউরোলজিক্যাল কিছু প্রবলেম হয়, স্কিনে কিছু হয়, আইয়ে কিছু হবে। জিব্বা, এই যে কি অবস্থা জিব্বা, এগুলো পিঠের অবস্থা, এই যে জিব্বার অবস্থা। অ্যাক্টিভ এইচআইভি ইনফেকশন, যাদের একেবারে রোগ সংক্রমণ হবে, ক্যাপোসিস সার্কোমা এটা। অ্যাবস্টিনেন্স কিভাবে আমরা প্রিভেনশন করবো? প্রিভেনশন একটা ছবি দিয়ে আমি দেখা দিচ্ছি। চারটা গ্রুপ কাদের বেশি বেশি হয়? হেপাটাইটিস ভেরি ইম্পর্টেন্ট, ABCDE, তার মধ্যে ABCE বেশি ইম্পর্টেন্ট, ডিটা এখনো আসে নাই সেরকম। ভাগ করবো অ্যাকর্ডিং টু ডিউরেশন, অ্যাকর্ডিং টু কজ। হেপাটাইটিস A কাকে বলে, কি দিয়ে হয়? এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, রিজার্ভার, সোর্স অফ ইনফেকশন, ইনফেকশাস পিরিয়ড, মোড অফ ট্রান্সমিশন, কিভাবে সংক্রামিত হয়, ইনকিউবেশন পিরিয়ড 2 to 4 weeks। ধীরে ধীরে হবে। ক্লিনিক্যাল ফিচার কি, প্রিভেনশন কি হবে? ইমিউনিটি টিকা, হ্যাঁ আমরা হেপাটাইটিস বি এর টিকা সবসময় নিচ্ছি, এটা ঠিক। বি, আচ্ছা ন্যাচারাল হিস্ট্রি, এগুলো যা যা আছে ফর্মুলা একই, ফর্মুলা একই। প্রিভেনশন, ইমিউনাইজেশন, এখানে প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা এখন দেখি এটা কত নম্বর ছিল, স্লাইড নাম্বার কম করি। চলে গেল। দেখি আমার স্লাইডটা হারিয়ে গেছে, দেখি কোথায় অটো পার্টিসিপেন্ট। শেয়ার দিচ্ছি, ওটা মিসিং হয়ে গেছে। স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না। কোথায় গেল স্লাইড? স্যার এখানে তো স্যার দেখাচ্ছে যে কি দেখাচ্ছে স্ক্রিনে? স্যার এক্সিট করতে হবে। স্যার এখানে দেখাচ্ছে এন্ড অফ স্লাইড শো, মানে স্লাইড শেষ স্যার, আর নাই স্লাইড। ইয়েস ঠিক বলছো, আর নাই, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যাই। ইয়েস মিট করলাম। এটা ছিল আমাদের লেসন 10, 11 এ কি আছে? 11 এ কি ছিল?8, 8, 6, 7, 8, 9, 10। মহিমা আক্তার কিছু বলবে? রোল নাম্বার 18। স্যার আপনার কথা যখন শুনতে পাইনি তখন হাত তুলছিলাম, ঠিক আছে না, ঠিক আছে। এখানের মধ্যে আমরা বেশি গুরুত্ব দিব টাইফয়েড ফিভারটা, একটাই দিব, বাকি এগুলো অত গুরুত্ব নাই। কারণ টাইফয়েডটা হলো ওয়াটার বর্ন ডিজিজের মধ্যে পড়ে। এটাকে আরেক নাম হলো এন্টারিক ফিভার। হয়তো ভেবে জিজ্ঞেস করলাম এই টাইফয়েডের আরেক নাম কি? এন্টারিক ফিভার। সালমোনেলা টাইফি দিয়ে হয়। সালমোনেলা টাইফি মানুষের বেশি হয় 5 থেকে 9 বছর বয়সে। ছিল বলো স্যার একটু পড়ালেখার বাইরে।
মানে যদি কারো যদি 1 বছরে 2বার টাইফয়েড হয় সে কি করোনার টিকা নিতে পারবে? পারবে, পারবে, কোনো অসুবিধা নেই। সে করোনা টিকা নিতে পারবে দেরি করে নেওয়ার জন্য, ঠিক আছে? পারবে, এই ক্ষেত্রে কোনো বাধা নেই। আর স্যার সে যদি মানে অনেক উইক হয়, মানে দেখা যায় প্রায় অসুস্থ থাকতেছে, তাহলে কি তার টিকা নেওয়া যাবে? যাবে। এজটা আমার এজটা আমাদের মতোই, কিন্তু ওয়েট অনেক কম। নিতে পারবে, তাও নিতে পারবে, তাও নিতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার অনন্যার এজ হইলে তো ভ্যাকসিন নিতে পারবে না, কারণ ওর তো 25 বছর হয় নাই। এই জোর বছর কিন্তু হয় না, হয়তো 2 মাস পরে তারপর বলতেও পারে যে নেওয়া যাবে, তখন হ্যাঁ, একটু মানে ও আগে থেকে জেনে নিল। বয়সের ব্যাপারটা তো সরকার নির্ধারণ করে দিবে। একবার বলছিল 18, এখন বলছে 25, হয়তো শিগগিরই আস্তে আস্তে 18-তে নেমে আসবে, ঠিক আছে? অথবা শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো বলবো যারা আছে বয়স দরকার নাই সবাইকে দিয়ে দাও, ঠিক আছে? অ্যান্টি ফিভারটা একটু ইম্পর্টেন্ট, তোমরা বেশি খেয়াল রেখো। অ্যান্টি ফিভারটা ভালো করে পড়ে নিও, একটা পুরাটা যা যা আছে। লেপ্রোসিটা লেস ইম্পর্টেন্ট, খালি সিলেবাসে আছে দেখে পড়াইছি। লেপ্রোসিটা কুষ্ঠ, এখানে কি ইনফ্লুয়েঞ্জা মোটামুটি ইম্পর্টেন্ট, ইনফ্লুয়েঞ্জা একটু। আর শেষ হলো ডিপথেরিয়া। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস বর্তমান যুগে একটা সমস্যা। ছেলে মেয়েরা সব মোটা হয়ে যাচ্ছে আর খালি খায়, বর্তমান যুগের বিরাট সমস্যা। কিন্তু এনিমিয়া, রক্ত স্বল্পতা মেয়েদের জন্য একটা সমস্যা, ছেলেদের চেয়ে এটা মেয়েরা বেশি ভোগে। এই যে এনিমিয়ার কথা দেখি এইখানে, উপায় নেই কিন্তু এই জায়গায়, এই যে এনিমিয়া। এনিমিয়ার চিকিৎসা কি, প্রিভেনশন অফ এনিমিয়া, জটিলতা কি? আর জন্ডিস, জন্ডিস তো হয় ওই যে হেপাটাইটিস A, B, C, D, E, এগুলি কারণে জন্ডিস হতে পারে। এই জন্ডিস হয়ে গেছে, কি অবস্থা, হলুদ হয়ে গেছে, চোখ হলুদ। প্রিভেনশন এন্ড কমপ্লিকেশন। আর হলো 12তে বেশিরভাগ আমরা দিচ্ছি হলো ফার্স্ট এইড। দেখি 12টা কোথায়। এই একটা জিনিস দেখি আগে। সময়টা বারো হয়ে গেল, 12। ফার্স্ট এড কাকে বলে? ফার্স্ট এড নীতিমালা কি, গাইডিং প্রিন্সিপাল কি, কখন কখন ফার্স্ট এড করতে হবে, একটা ফার্স্ট এড বক্স কাকে বলে, কি কি জিনিস থাকবে তার মধ্যে ভাগ করে নেব। স্টেরিলাইজেশন, রোগ জীবাণু মুক্ত, এটা তোমাদের মাইক্রোবায়োলজিতে পড়াইছে আমি শিওর স্যাররা। মাইক্রোবায়োলজি ব্যাপার তোমাদের তো ফার্স্ট ইয়ার, তোমাদের নাই। স্যার আমাদের মাইক্রোবায়োলজি নেই স্যার। হ্যাঁ, ফার্স্ট ইয়ার নাই, ইয়েস ফার্স্ট ইয়ার নাই, ঠিক। আল্লাহ, আচ্ছা একটু দাঁড়াই, আমার এখন বসেছিলাম তো। এই 2 মিনিট আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ 2টা মিনিট, তোমার স্লাইডটা দেখো, স্লাইডটা দেখো, একটু পানি খেয়ে নিই।
আচ্ছা ঠিক আছে, আমরা আবার শুরু করতেছি, তারপর আমরা কোশ্চেন দাগাবো। দুইজন হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, কথা শোনা যায়? স্যার আমার কথা স্যার শোনা যাচ্ছে না স্যার। আমার কথা শোনা যায় না? তোমরা শুনতে পাচ্ছ না? যাচ্ছে কতক্ষণ আগে কতক্ষণ আগে শোনা যাচ্ছে না? ঠিক আছে, না আমি তো একটু পানি খেতে গেছিলাম, এই জন্য শোনা যায়নি। পানি খেতে গেছিলাম তো কথা বলিনি আসলে। এখন আবার কথা স্যার বলা আমার শুরু করো। স্যার আপনার কথা স্যার খুবই স্যার আস্তে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা এইবার এবার স্যার জোরে শোনা যাচ্ছে স্যার। ভেরি গুড। আচ্ছা এটা ছিল স্টেলাইজেশন, এটা পরীক্ষা আসে, এই জন্য আমি এই জিনিসটা ঠিক করছি। এটা তোমাদের কি পড়াইছিলাম তো, তবে এখানে অটোক্লেভটা একটু ইম্পর্টেন্ট বেশি। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। স্যার বলো। মাত্র যে জয়েন দিছে উনি মেবি আমাদের ডিপার্টমেন্টের না। আচ্ছা আচ্ছা দেখি তো, এমনি বলো, এমনি জিজ্ঞেস করি নাম কি? এই যে ফিরোজ লেখা আসছে নাম। ও কে? ফিরোজ, হ্যাঁ আফরোজা, হ্যাঁ ফিরোজ। আচ্ছা কে কে জয়েন করো? হ্যাঁ তুমি তো চিনবা সবাইকে, ঠিকই বলছো। ফিরোজ জি স্যার। হ্যাঁ বলো ফিরোজ, কোন গ্রুপের ফিরোজ? স্যার আইসিএর স্যার। ICA FMI না ঢাকা এসটি? স্যার বোঝা যাচ্ছে না স্যার কথা, নেটের সমস্যা তো স্যার। ও না, এই যে ফিরোজ তুমি কি ঢাকা এসটির না AFMI এর? এফএম এর স্যার। আচ্ছা ঠিক আছে, না AFMI তো আজকে ক্লাস ছিল না, ছিল এখন? স্যার আমার তো স্যার রুটিন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এমনি তোমাদের ক্লাস না, তবুও তুমি থাকো, যদি শুনো আমরা কি আলাপ করতেছি, ঠিক আছে? কাজে লাগবে, তোমাদের মাইক্রোবায়োলজিতে এগুলি আছে AFMI তে, ঠিক আছে? ফিরোজ তোমাদের ক্লাস না, তোমাদের সাথে আমার ক্লাস হলো মঙ্গল বুধ বৃহস্পতি এর মধ্যে পড়বে, ঠিক আছে? আজকে তো সোমবারের ক্লাস, অসুবিধা নাই। ফিরোজ গুড, ওই যে ইয়া ধরছে ঠিকই, তুমি থাকো, মাইন্ড ঠিকই ধরছে, ঠিক আছে? তুমি থাকো বা শোনো আর কি আমরা কি আলাপ করি। আচ্ছা আমরা ধরো ভাই একটা প্রশ্ন ধরলাম, এই যে ইয়া বলো বলো বলো। স্যার কথা স্যার বোঝা যাচ্ছে না স্যার। আমার কথা বোঝা যাচ্ছে না? না স্যার স্যার, নেটে স্যার clearly প্রচুর বোঝা সমস্যা যাচ্ছে। তো স্যার, তাই স্যার একটা কথা স্যার বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না তাহলে বোধহয় তোমার নেটে গন্ডগোল, আমরা তো এই জন্য শুনতে পাইতেছে না। আচ্ছা ঠিক আমাদের আছে নেট ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন হলো কি, ধরো প্রশ্ন একটা করলাম যে ভাই অটোক্লেভের মূল নীতি 3টা পয়েন্ট বলো, এই লাল দাগ 3টা। 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, এটা কিন্তু 15 পাউন্ড LBS না, 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চে যদি আমরা 121 ডিগ্রি তাপ দেই 15 থেকে 30 মিনিট, সমস্ত রোগ জীবাণু ধ্বংস হয়ে যাবে, যত রোগ জীবাণু আছে। তোমরা কি অটোক্লেভ দেখছো কখনো? কেউ দেখছো? নো স্যার। না স্যার। ভেরি গুড। কিন্তু আমি যদি বলি যে তোমরা দেখছো, আমি নাম বললে বলবার দেখছো, আমরা তো হাসপাতালে, বলো তো কি জিনিস, কোথায় দেখছো? এই যে বাসায় এটা প্রেসার কুকার। ভেরি গুড, কই পুড়ে ফেলেছো বোধহয় নিচে, না দেখছো? বুদ্ধি আছে, এই যে প্রেসার কুকারটা পুড়ে ফেলেছে। ইট ওয়ার্কস লাইক স্যার আপনি ক্লাস নিছিলেন তখন বলছিলেন স্যার একবার। ইয়েস, আমাদের বাসায় যে প্রেসার কুকার আছে না, যেটা দিয়ে আমরা গরুর মাংস, তার শক্ত জিনিস, এটা প্রেসার কুকারটাই আসলে অটোক্লেভ। হাসপাতাল বা বড় বড় ক্লিনিকে বিরাট বিরাট ড্রামের মতো আছে, ওইখানে আমরা হাসপাতালে জিনিসপত্র জীবাণু মুক্ত করার জন্য ব্যবহার করি। আর বাসায় যেটা হয় এগুলো প্রেসার কুকার। কত ভাবে জিজ্ঞেস করো, আচ্ছা প্রেসার কখনো অটোক্লেভ দেখছো? না স্যার দেখিনি। আচ্ছা বলো তো বাসায় আছে কিনা? হ্যাঁ প্রেসার কুকার, তাহলে বুঝবে তুমি জানো জিনিসটা কি, ঠিক আছে? আচ্ছা এই যে অটোক্লেভ, এই যে অটোক্লেভ প্রতিটা হাসপাতালে ক্লিনিকে এটা আছে। এই বিভিন্ন অংশগুলি, পার্টস গুলা কি কি কাজে লাগে, ডিসইনফেকশন। ঈদ মোবারক ছিল, এটা ঈদ মোবারক ঈদের সময় দিছিলাম আগে তোমাদের সবাইকে, সামনে ঈদের জন্য রেডি রাখছি। আচ্ছা পালস, টেম্পারেচার, রেসপিরেশন কি, ব্লাড প্রেশার, এখানে ভাইটাল সাইন, পালস কি। তোমাদের স্বর্ণা ম্যাডাম ফিজিওলজিতে পালস পড়াইছে না? পড়াইছে?
জি স্যার। হ্যাঁ আমি জানি তো, আমি তো ফিজিওলজি পড়াই, ঢাকায় এসটিতে পালস পড়াইছি। আচ্ছা, তারপরে টেম্পারেচার পড়াইছি, টেম্পারেচার মধ্যে পড়াইছি কিনা ফিজিওলজি তো মনে নেই আমার, তোমাদের বোধহয় ফিজিওলজি পড়াইছে। টেম্পারেচার, রেসপিরেশন, ব্লাড প্রেশার ফিজিওলজিতে পড়াইছে, ব্লাড প্রেশার পড়াইছে না? ব্লাডের মধ্যে রেগুলেশন অফ ব্লাড প্রেশার পড়াইছে। জি হ্যাঁ, এগুলি ফিজিওলজির জিনিস। আচ্ছা, এরপর হলো সার্জিক্যাল ড্রেসিং। কেটে গেলে আমরা ড্রেসিং করি না, ব্যান্ডেজ করি না, দিস ইজ কল্ড সার্জিক্যাল ড্রেসিং। ঠিক আছে, কিভাবে করব, ধাপগুলি কি, পরীক্ষা আসছে এই জন্য আমি এগুলো সাজাইছি। ক্যাথেটার ভেরি ইম্পর্টেন্ট, পেশাব আটকে গেছে, পেশাব করাইতে হবে, ক্যাথেটার করাই। কখন কখন ক্যাথেটার করাবো, কিভাবে করাবো, তার পদ্ধতিগুলা। ঠিক আছে, নাজোগ্যাস্ট্রিক টিউব, খাইতে পারতেছে না রুগী, চাবাইতে পারতেছে না রুগী, অচেতন, নাক দিয়ে নল ঢুকাই দিই পাকস্থলীতে, ওইখান দিয়ে খাবার দেই, ওষুধপত্র দেই, দিস ইজ কল্ড নাজোগ্যাস্ট্রিক। এই যে নল ঢুকাই দিচ্ছে, দেখো এই যে নল ঢুকাইছে, এই যে এই সাবিকুম বোধহয় ছুটে গেছিল না? আচ্ছা, দুজন আবার হাত উঠাইছে, কোন দুজন বুঝতেছে না। ঠিক আছে, আচ্ছা এই যে টিউবটা, একটা প্লাস্টিক টিউব। বলো বলো বলো। স্যার অটোক্লেভ স্যার লেসন 12 না? লেসন 12, রাইট, লেসন 12। লেসন 6 তো স্যার, লেসন 6 তো কোশ্চেন দিছিলেন অটোক্লেভের। ইয়েস, আমরা লেসন 6 পড়াইছি, ঠিক দর্শক, একেবারে সঠিক। তার মানে সে কিন্তু পড়াশোনা করছে ভালো মতো, ভেরি গুড। আসলে তোমরা গোপনে গোপনে কিন্তু পড়াশোনা ঠিকই করতেছো, আমাকে বুঝতে দিতেছো না, বুঝছো? লুকে লুকে গোপনে গোপনে ঠিকই পড়াশোনা করতেছো, কিন্তু আমার কাছে এমন ভাব করো যে স্যার কিছু করতেছি না, ভালো লাগে না, কিন্তু ঠিকই পড়তেছো। এটাই তো চাই, তোমরা যে গোপনে গোপনে পড়তেছো, কাউকে কিন্তু বলবা না, কিন্তু টেন না পায়, তাহলে মুখ লাগাই দিবে, বুঝছো? খুব গোপনে গোপনে পড়াশোনা করে ফেলো, ভেরি গুড। লেসন 6ও দিছিলাম আমরা, কালকে পড়াইছিলাম, পরশুদিন পড়াইছিলাম অটোক্লেভটা। আমি ওইখানে পরীক্ষা আসছিল দেখে ওইখানে দিয়ে দিছিলাম আর কি। এই যে নলটা না এইভাবে পাওয়া যায়, একটা স্টেরাইল একটা পলিথিনের প্যাকেটে পাওয়া যায়, এটাকে বলে নাজোগ্যাস্ট্রিক টিউব। কখন কখন করতে হয়, কি কি জিনিসপত্র লাগে, এই যে নলটা, এই বাচ্চাটা হাসতেছে, হাসিটা তো কিছু না, দেখাইছে আর কি। এই যে নলটা ঢুকাই দিয়ে এই যে স্টমাকে চলে গেছে, এখান থেকে খাবার দিবে, এখান থেকে ওষুধ দিবে, পাকস্থলীতে খারাপ কিছু একটা টাইনে বার করবে সেকশন টিউব দিয়ে, এই যে বার করতে কই গেল, এই যে বার করতেছে, এই যে সিরিঞ্জ দিয়ে বার করতেছে ভিতর থেকে, এই যে এই একটা নাজোগ্যাস্ট্রিক টিউবটা, এই যে সিরিঞ্জ দিয়ে ধরো কেউ কোনো বিষ খাইছে, তাড়াতাড়ি নল ঢুকে সিরিঞ্জ দিয়ে টেনে বের করে ফেলা যায়। এই যে কত ভাবে দেখাইছে ছবিটা, দেখো। তবে নলটা ঢুকানোর পর নলটা কিন্তু বার হয়ে যেতে পারে, টেপ দিয়ে আটকা রাখতে হবে, মাইক্রোপোর দিয়ে। হেমোরেজ ভেরি ইম্পর্টেন্ট, রক্তক্ষরণ কাকে বলে, প্রকারভেদ, তারপর রক্তক্ষরণের লক্ষণ কি, রক্তক্ষরণের ব্যবস্থাপনা কি, ফার্স্ট এড ম্যানেজমেন্ট অফ ব্লিডিং, সব অচেতন হয়ে যাওয়া কাকে বলে, কত রকম, লক্ষণ কি, লক্ষণ উপসর্গগুলি কি, কারণ কি, লক্ষণ উপসর্গ কি, ব্যবস্থাপনা কি। পোড়া ক্ষত সাংঘাতিক ইম্পর্টেন্ট, কাকে বলে, তারপরে কত রকম, তারপরে ব্যবস্থাপনাটা কি, আর এই যে ইম্পর্টেন্ট রুল অফ 9, মনে আছে? 9 করে পরে খালি 1%, রুল অফ 9, রুল অফ 9। কারণ কি, পোড়া ক্ষতের লক্ষণ কি, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি বার্ন, কিভাবে আমরা বার্নের চিকিৎসা দিব, এগুলি জিনিসপত্র দেখতেছি আমরা। তারপরে এগুলো পরীক্ষার প্রশ্ন টু সলভ, কি কি আমরা সলভ করবো, এগুলো অনেক প্রশ্ন আমরা ঘাইটে বার করতাম যে কি কি প্রশ্ন আমাদের সলভ করতে হবে। পার্সোনালাইজিং কাকে বলে, এটা আমরা আগে পড়ছিলাম না? পার্সোনালাইজিং, ব্যক্তিগত স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, কমিউনিকেবল নন কমিউনিকেবল, সংক্রামক রোগ ও অসংক্রামক রোগ, এগুলি হঠাৎ হঠাৎ দুই একবার পরীক্ষা আসছে দেখে এগুলি আমি আবার বার করে লিখছি। এনসিডি মানে নন কমিউনিকেবল, যেগুলো সংক্রামক না, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, তারপরে হলো
অ্যাজমা, কেস এবং ক্যারিয়ার, রোগী এবং রোগের বাহক, ক্যারিয়ার। ডাটা কাকে বলে? এই যে ডাটার পরীক্ষা আসতে দেখে দিচ্ছিলাম আমার, ডাটা কাকে বলে? এই শেষ। আচ্ছা, এখন আমরা প্রশ্নগুলি দেখি না, 7 নম্বরে যাই। 7 নম্বরে যাই। 7 নম্বর কই? 7, এই যে 7 কি ছিল? ঠিক আছে, দেখি। 7 থেকে কয়টা প্রশ্ন দেই, বেশি দিব না, তোমাদেরকে বেশি কষ্ট দিব না। একেবারে কমাই দিতেছি। ডায়রিয়ার উপর দেখো প্রশ্ন, এই যে ডিফাইন এন্ড ক্লাসিফাই ডায়রিয়া, বাকিগুলি বাদ দিয়ে দিলাম, এটা রাখলাম। প্রিভেনশন এন্ড কন্ট্রোল, ক্লিনিক্যাল ফিচার। ডেফিনিশনটাই পড়বো। হ্যাঁ, ডেফিনিশন, শ্রেণী বিভাগ, ডিফাইন্ড, ক্লাসিফিকেশন, আর 51 বার আর 52 তে যা আছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার একটু জুম করে দিবেন না? ও আরে বলো না কেন তো। স্যার গ্রিন কালার দিলে বেশি ভালো হয়। আচ্ছা হ্যাঁ, ওকে। জুম করলে তো আবার কালার করতে পারবো না, ঠিক আছে। গ্রিন কালার যেটা ভালো হয় ওটাই করবো, এটা নিয়ে কোনো চিন্তা নাই। গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন কালার, এটা 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 এই কালার দেখো তো, এটা। জি স্যার। এখন ঠিক আছে। ভেরি গুড, বলতে হবে তো। এই ডায়রিয়ার উপর এটা ঠিক, এরপর হলো কলেরা। ডেফিনেশনটা দিব। এটা দিব। এই স্যার আপনার দাগানোর পরে কি আমরা স্ক্রিনশট নিব? না না, হ্যাঁ তাই করো, তাই করো, তাই করো। এই যে অনেক কমাই দিয়েছি তোমাদের জন্য, তো আমার কষ্ট লাগতেছে, কবে পড়বা, কমাই দিলাম। স্যার স্যার আপনি ডিনার করেছেন তো? 50টা কোশ্চেন হয়ে গেছে। সূচনা, সূচনা জি না, স্যার। না স্যার, ওইটা আমি ছিলাম, ওটা মুন্নি ছিল। মুন্নি ছিল। আচ্ছা ঠিক আছে, জি স্যার। মুন্নিকে পিঠা লাগাবো আমি, রাখো। এই পর্যন্ত দিলাম, যাও। মুন্নি যখন বলছে এই স্যার এই যে প্রিভেনশন, স্যার কন্ট্রোল, কজ, এটা মিলে তো স্যার কোশ্চেনের অ্যান্সার অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে স্যার আমরা কি করবো স্যার? দিলাম 3টা, হয়তো খালি প্রিভেনশনটা চাবো অথবা কন্ট্রোল চাবো, ঠিক আছে, যে কোনো একটা আচ্ছা চাবো। থ্যাংক ইউ স্যার। এই জন্য কমাই দেবো, মানে এটা দিলাম তো পড়ে রাখো। হয়তো মানে প্রশ্ন তো 5, আমরা ঠিক করছি, 20-এ পরীক্ষা নিব, তাই না? ও রিটেনে নিব 15, ভাইভায় 5, এটা ঠিক করছে না? জি স্যার। জি স্যার। ওকে, সুতরাং ভয়ের কিছু নাই। আরে পরীক্ষা আবার ভয় কিসের? পরীক্ষার আউটকাম, পরীক্ষার ফলাফল কি হতে পারে বলতো? স্যার সবাই পাস ইনশাআল্লাহ। কে কার গলা? স্যার আমার মহিমাক্তার মুন্নি। মুন্নি, বুঝছি। আরেকজনকেও কাল হতে পারে, 2জন হইলো। 2জন উকিল পাবা তোমরা ভবিষ্যতে, মহিলা উকিল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কয় নম্বর গেল? 7 নম্বর। পরীক্ষার আউটকাম 2টা, পাস এবং ফেল। এর বাইরে কিছু আছে? হয় পাস করলাম নাহলে ফেল করলাম, তাতে কি আছে? পরীক্ষা তো দিলাম,
স্যার স্ক্রিনশট নেওয়া হলো না তো। ও আচ্ছা, মানে এই যে স্ক্রিনশট নাও, নাও দেখি, এই নাও, এই রংটা বুঝতে পারবো তো, রংগুলি স্ক্রিনশট নিলে, এই জি স্যার। এই নাও, এবার জুম করলাম, এই 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 আচ্ছা, এখন আসো লেসন 8, লেসন 8, 8 যাই, 8 কোথায়, এই লেসন 8, 8 কমাই দিই অনেক, অনেক কমাই দিব, তো বলছিলেন যে লেসন রিভিশন দিবেন আর এক্সাম নেবেন স্যার, এর জন্য আমরা সবাই রিল্যাক্সে ছিলাম যে এক্সামের সময় স্যার পড়বো। এখন স্যার সব লেসন একসাথে খুব প্রেসার পড়ে যেতেছে। পরে বলে ফাটায় ফেলতে, সাংঘাতিক অবস্থা, বুঝছি না, এটাও মানে উকিল হবে মনে হয়, পরে ফাটাই ফেলতো। স্যার আমাদের সেশনাল তো স্যার ক্যাম্পাস হওয়ার কথা ছিল, তেমন একটা অনলাইন প্রিপারেশনও ছিল না স্যার, হঠাৎ করে আমাদের উপর একদম আকাশ ভেঙে পড়ছে। এই যে আকাশ 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 বাংলা কিভাবে পরীক্ষা দিতে হয় এটা আমরা এবার প্র্যাকটিস করবো, ঠিক আছে? আকাশ ভাঙলে কিভাবে আমরা পরীক্ষা দিব এটি এবার মহড়া হবে ইনশাআল্লাহ। দেখো না, মহড়ায় তো বেশিরভাগ মানুষই ফেল করে সাকসেস হয় স্যার, আমরা যে কি করবো আল্লাহ জানে। এই যে সেদিন দেখছো বাস করে কজন মারা গেছে, 14 জন, খেয়াল করছিলাম? স্যার আমাদের উপরে আকাশ ভাঙ্গুক, আপনি উদ্ধার করেন আমাদের স্যার, আপনার হাতেই সব। স্যার আপনি থাকতে কেন আমরা মারা যাবো, এগুলো কি ঠিক স্যার? আপনার থাকতে আমরা মারা গেলে হবে? আমি থাকতে কোনো ভরসা নাই, একেবারে। স্যার আপনি আমরা সবাই আপনাকে ভরসা করে আছি কাকে ভরসা করব? আমি আগে 9 নম্বরটা খুঁজতেছি, 9 নম্বরটা গেল কই, 9 নম্বরটা গেল কি, এই যে 9 পাইছি, এই যে 9, 8 হয়েছে না একটু আগে, কিন্তু কোনটা দিলাম 8 না? জি স্যার। জি স্যার। নিতে পারি না, আরেকবার একটু দেন স্যার 8 নাম্বারটা। আচ্ছা আর দিচ্ছি, 9টা আগে দিন। আচ্ছা পাঠাই দিবেন না। আচ্ছা আমি দিব, অসুবিধা নেই, 9টা আগে নাও। হ্যাঁ এই যে 9 নাও, 9 আমরা ইয়াটা বেশি দিব, বেশি দরকার আমাদের ডেঙ্গু সম্পর্কে জানা, ডিফাইন ডেঙ্গু, পুরাটা দিব না,
ডেঙ্গুটা আগে দেই, এটা হলো মূল হচ্ছে এই যে ডেঙ্গু যে কি দরকার এখন, যারা ঢাকা আছে তারা বুঝতে আছে। স্যার চারদিকে কত রোগ, তাও আমরা স্যার আমরা পরীক্ষা দিতেছি স্যার স্যার। আমাদের এই জায়গায় কি ঢাকা থাকে না কেউই, স্যার আমাদের ডেঙ্গুটা বাদ দিয়ে দিন স্যার। না ঢাকায় আছে, ঢাকায় আছে। কেউ ঢাকা নাই স্যার, জিজ্ঞেস করে দেখেন স্যার, কেউ ঢাকা নাই। এখন এখন বলবো স্যার একজন আমরা ঢাকা থাকি না, একজন না। না স্যার আমি ঢাকা থাকি। সামনে থেকে ওই ডেঙ্গুটা পুরো ইম্পর্টেন্ট। আর দিব স্যার হলো তাহলে কি ডেঙ্গু শুধু আমার জন্য আর বাকিরা কি পড়বে না? না, সবাই পড়বে। কেন ঢাকায় তো যখন ঢাকাতে কাগজ মশা দইরা প্র্যাকটিক্যালি পড়বেও। হ্যাঁ মশা দইরা পেটে তো বুঝছি, তোমাদের অনেকে ঘুমে এসে গেছে মনে হয়। আমারই ঘুম এসে যেতেছে, টের পাইতেছ না? আমার কাছে আমার এখন বাজে স্যার রাত্র ঘুম একটা পাই। চলে আসলে আপনি ঘুমাইতে চলে যান, আর পড়া দেওয়া লাগবে না। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, এই শেষের পথে একজন ক্লিনিক্যাল ফিচার্স শেষের পথে অনেক কমে দিচ্ছি একেবারে। এগুলি আমার প্রিয় প্রশ্ন, ওই জন্য দিচ্ছি। এই আর কত কম ম্যালেরিয়া, এই হলো মুরোপ্লাসপেশন, ইনকিউবেশন করার দরকার নাই। প্যারাসাইটগুলি কই, প্যারাসাইটের নামগুলা স্যার আপনার অনেক ঘুম পাচ্ছে স্যার, এই পর্যন্তই থাকছে। না, ঘুম চলে গেছে, ম্যাডাম ধমক দিয়ে গেছে, ঘুম চলে গেছে। এতক্ষণ কি করে দিচ্ছ, ওদের কষ্ট দিতেছো, চলে গেছে। হ্যাঁ ম্যাম আমাদের কষ্টটা বুঝছে, ম্যাম আমাদের কষ্টটা বুঝছে স্যার, ম্যাম ডাকতেছে স্যার, ম্যাম বুঝছে স্যার, প্লিজ স্যার ম্যামের কথাটা শুনেন স্যার। সবাই এখন ওই যে নেটফ্লিক্সে সিনেমা দেখতেছে বসে বসে, বুঝছো না? স্যার জুম করে দেন। স্যার আপনি জয়েন করেন স্যার ওদের সাথে, স্যার আপনাকে খুঁজতেছে সব। আমার সিনেমা মজা লাগে না জানো? স্যার আমি একটু ছোট্ট কথা বলবো স্যার। বলো। এই যে কথা যেন ছোটই হয়, বড় যেন বেশি না হয় আবার। এই যে এই হলো, জুম করে দিছি। এই এই আর নাই। আচ্ছা এখন আসো, অ্যাসাইনমেন্ট 10 দিকে অল্প করে দিয়ে দিব। 10 দেখি 10-এ কি আছে। 10 থেকে বেশি দিব না। এই যে এখান থেকে এটা একটা দেই, 10 থেকে এখান থেকে একটা দিব, এখান থেকে দিব না, এখান দেব না, এই একটা দিব এখান থেকে, কমে নিয়ে আসছি। এই আচ্ছা এই এখান থেকে আর দিব না, এই অল্প কয়টাই দেখি কি দিলাম। 10-এ এই আর এইটা তো ইয়া না করলে হবে না। এই যে এখান থেকে রাইট নোটস অন নিউমেরিক্যাল টিটেনাস, তারপরে প্রিভেনশন অফ এইডস, হু আর দ্য হাই রিস্ক গ্রুপ অফ এইডস, আর রিস্ক গ্রুপ অফ হেপাটাইটিস বি, এই তিনটা। ঠিক আছে, এই
স্যার শেষ না আরো কি দিবেন? হ্যাঁ, আর অল্প কয়টা স্যার এখানে একটা মিস গেছে স্যার। এটা কত নম্বর গেল? স্যার এসএস গুলো নিতে পারি নাই স্যার, আবার একটু। হ্যাঁ, এই যে দেখছো আমি তো চলে গেছিলাম। টাকা নিয়ে আবার প্রথম থেকে একটু স্ক্রিনশট গুলো নিবো আমরা, আবার দিয়েন। এটা কত নম্বর গেল আমি খেয়াল করিনি। আচ্ছা, কত নম্বর গেল এটা? স্যার লেসন 10 10 11 এ আসো। এই 11 এ এই যে এখান থেকে একটা রাখলাম, এখান থেকে একটা। আচ্ছা, আর এখন 12 এ আসো। 12 এ কিন্তু প্রশ্ন করে নেই তো। 12 এ খালি আমি আরেকবার দাঁড়াও, পরে আসতেছি। 12টা কোথায় গেল? এটা বোধহয় 12 ছিল না? এটা ছিল 12। না স্যার এটা 7। এই যে 12 এ তোমরা পড়বা, এই ফার্স্ট এডটা পড়বা। এখানে প্রশ্ন করি তো ফার্স্ট এড যা যা আছে, এই ফার্স্ট এডটা স্টেরিলাইজেশন না, ফার্স্ট এড। আর এখানে পড়বা অটোক্লেভ। ফার্স্ট দরকার নাই, ফার্স্ট এড অটোক্লেভ। আমি একটু ইয়া করে নিই, কালার দিয়ে দিই। ফার্স্ট এড autoclave, আর হলো পাওয়ার দরকার নাই, টেম্পারেচার নাই। এখন এই পরীক্ষার জন্য ক্যাথেটারাইজেশন, ক্যাথেটার, এটা ক্যাথেটারটা টপিক 10 আর কি, এইটা। আর হলো আরেকটা এনজি টিউব ব্লিডিং, এটা এই তিনটা। এই ঠিক আছে, তাহলে আমি আরেকবার থেকে দেখা দিচ্ছি। এখান থেকে পড়বা, এখানে ফার্স্ট এডটা পড়বা যা যা আছে ফার্স্ট এডে, আর অটোক্লেভটা, ক্যাথেটারটা যা যা আছে ক্যাথেটারাইজেশনে, আর হলো ব্লিডিং। বাস এই চারটা। তাহলে আমাদের 12 নম্বর গেল। 12 নম্বর শেষ করে দিই, কিন্তু কেটে দিলাম। 12 নম্বর কেটে দিলাম। 11 নম্বর দেখো। 11 নম্বরে এন্টারিক ফিভার একটাই। 11 নম্বরে একটাই রাখলাম, এন্টারিক ফিভার। ঠিক আছে, 11 নম্বর এন্টারিক ফিভার রাখলাম। 10 নম্বরে দেখি আমরা, এটা বোধ 10 নম্বর, তাই না? দশ নম্বরে কি কি লাগবে? 10 নম্বরে এই যে 10 নম্বরে দেখো, এই যে নিউরাক্টাল টিটানাস 88 94। ঠিক আছে, গেল 10। 9, এই যে 9 হলেই ম্যালেরিয়া, ক্লিনিক্যাল ফিচার, ডেঙ্গু। এই 10 নম্বর এই দুটা। 9 নম্বর ও ম্যালেরিয়া ডেঙ্গু 9 নম্বর গেল।
8 নম্বর এই যে এটা বোধহয় 8 নম্বর না 7 নম্বর 8 নম্বর কি দিছিলাম 8 নম্বর কোথায় এই 8 নম্বর 8 নম্বরে tuberculosis আর ডস এই দুটাই 8 নম্বর tuberculosis আর ডস ঠিক আছে এটা 7 নম্বর 7 নম্বরে এই যে ডায়রিয়া কলেরা স্যার একটু আসতে দেন স্ক্রিপ্ট নিতে পারি না এই 7 নম্বর এই এটা একবার দিছি এটা আবার রিভিশন করতেছি আর কি এই 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 তুমি যাও আমি শেষ করে তোমরা পারবো জানি এই এই ঠিক আছে এই আচ্ছা আর 6 নম্বর তো আমরা সেদিন দিয়ে দিতাম তাই না জি স্যার আচ্ছা জি স্যার তাহলে তোমরা এগুলো দেখে নিও আমরা ইনশাল্লাহ কবে 19 তারিখ মনে হয় না